পৌঁছে আমাকে কল করিস। তুই কল না করা পর্যন্ত আমি চিন্তামুক্ত হতে পারবো না। বাসার কথা নিয়ে টেনশন করিস না আনু, আমি সব সামনে নিব। তুই শুধু নিজের খেয়াল রাখিস। বাস ছেড়ে দিতেই নাফিস ভাইয়া বাসের সাথে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে কথাগুলো বলল। আমি জানালা দিয়ে মাথা বের করেও তার কথার উত্তর দিতে পারলাম না, কারণ ততক্ষণে বাস তাকে ফেলে অনেক দূরে চলে এসেছে। জানালা থেকে মাথা বের করে সিটে এলিয়ে দিলাম। যেই নাফিস ভাইয়ের সাথে আগামীকাল আমার বিয়ে, আজ তার হাত ধরেই আমি বাসা থেকে পালিয়েছি। আগামীকাল যার বউ হতাম সেই আজ আমাকে পালাতে সাহায্য করেছে। বিষয়টা কি অদ্ভুত, তাই না? অদ্ভুত হলেও এটাই সত্যি। বাড়ি থেকে কোনো রকম বের হতেই সে আমার হাত ধরে সবার আড়ালে এসে ছুট লাগালো। বাসে তুলে দেওয়ার পর নিজ দায়িত্বে সিটে বসিয়ে দিয়ে নেমে গেল। নেমে যাওয়ার আগে কতগুলো 1000 টাকার নোট হাতে গুজে দিল। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলাম। যাওয়ার সময় জানালা দিয়ে তার দিকে কৃতজ্ঞতায় তাকিয়েছিলাম। সে হাত নাড়িয়ে বিদায় জানাতেও ভুলল না। ভীষণ ভয় করছে, কখনো একা বাসা ছেড়ে বের হইনি, আর আজ পালালাম। সত্যি কলিজাটা বড় হয়ে গেছে, কিন্তু আমার যে আর করার কিছু নেই। মোবাইলটা বের করে পুরনো সিম বন্ধ করে দিলাম। গতকাল নাফিস ভাইয়া যে নতুন সিম এনে দিয়েছিল তা ঢুকিয়ে আমার বয়ফ্রেন্ড নাজমুলকে কল করলাম, কিন্তু কল ঢুকছিল না। বারবার একটা কথাই কানে বাজছিল, আপনি যেই নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে, দয়া করে একটু পর আবার চেষ্টা করুন। 4-5 বার কল করার পর একই কথা ভেসে আসছে। আমার সাথে বসা মধ্যবয়স্ক মহিলা কিছুটা বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি সেদিকে ভ্রুক্ষেপ করছি না। আমার মনটা কু ডাকছে, নিশ্চয়ই খারাপ কিছু হতে চলেছে আমার সাথে। আমি কি নাজমুলের জন্য বাড়ি ছেড়ে মস্ত বড় ভুল করলাম? আপা ভাড়াটা দিয়েন। কন্ট্রাক্টরের গলার স্বর পেয়ে ঘুম থেকে জেগে গেলাম। তখন নাজমুলের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরও পাইনি। ব্যাগ থেকে টাকা বের করে ভাড়া মিটিয়ে দিলাম। আপা কই যাইবেন? যাত্রাবাড়ি। সাথে আর কেউ নাই? কে বলেছে আর কেউ নেই? পেছনে আমার লোক আছে। তারা যদি জানতে পারে আমাকে এরকম উদ্ভট প্রশ্ন করছেন, তাহলে আপনাদের বাস আর যাত্রাবাড়ি যাবে না, পুলিশের হাওয়ালে চলে যাবে। নিজের কাজে মনোযোগ দিন, যত সব ফালতু লোক কোথাকার। আমার কড়া কথায় কন্ট্রাক্টর বিব্রত হয়ে অন্যদিকে চলে গেল। আমি জানি আমি মিথ্যা বলেছি, কিন্তু এছাড়া তো কিছুই করার নেই। আজকাল প্রায় খবরের কাগজ উল্টালে দেখা যায় চলন্ত বাসে একা পেয়ে যুবতী মেয়েকে ধর্ষণ। সেই হিসাব করতে গেলে মিথ্যা বলে ভালোই করেছি। যদি জানে আমি একা, তাহলে মাথায় শয়তানি বুদ্ধিও ঘুরতে পারে। তবে তার চোখে আমি বাজে চাহনি দেখেছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার জোগাড়। রাত হয়ে গেলে আরেক সমস্যা। উপর দিয়ে স্বাভাবিক দেখালেও ভেতর দিয়ে আমি ভয়ে পুরো জমে গেছি। আস্তে আস্তে বাসের মানুষও কমতে শুরু করেছে, আমার ভয়ও বাড়তে শুরু করেছে। আমার সাথে থাকা মধ্যবয়স্ক মহিলাও অর্ধেক নেমে গেল। এতে ভয়টা আরও জেঁকে বসলো। একসময় পুরো বাস প্রায় খালি হয়ে গেল। বাসে আমি ছাড়া আর কোনো মেয়ে মানুষ নেই। কন্ট্রাক্টর কিছু সময় পর পর আমার দিকে তাকিয়ে কীরকমভাবে বিশ্রী একটা হাসি দিচ্ছে, যা দেখে আমার ভয়টা দ্বিগুণ হচ্ছে। শেষ পর্যন্ত কি আমি এদের হাতে নিজের ইজ্জত হারাবো নাকি? সন্ধ্যা গড়িয়ে রাত নেমে গেছে বহু আগে। এতবার নাজমুলের নাম্বারে কল করলাম, কিন্তু একবারও খোলা পেলাম না। তখন নিজের বোকামির জন্য নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। ও তো বলেছিল আমার জন্য যাত্রাবাড়ি অপেক্ষা করবে, তাহলে এখন মোবাইল বন্ধ করে রেখে গেছে কেন? আমি আনুশা আক্তার, ডাকনাম আনু, আসিফ হাওলাদারের বড় মেয়ে। আমার পর ছোট 2 ভাই
আজ আমার গায়ে হলুদ ছিল, তাও নিজের আপন ফুফাতো ভাইয়ের সাথে। নাফিস ভাইয়াকে আমি নিজের ভাই ছাড়া অন্য কিছু ভাবি না, তাই আমি এই বিয়ে করতে রাজি হইনি। তাছাড়া আমি নাজমুলকে ভালোবাসি, ওর সাথে পরিচয় আমার ফেসবুকে। হুট করে একদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, প্রোফাইল পিক ও তার আইডিতে ঘুরে তাকে ভীষণ পছন্দ হয়ে যায়। আমিও ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেই। অ্যাকসেপ্ট করার সাথে সাথে আমাকে হাই পাঠায়। তারপর থেকে প্রায় হাই হ্যালো বলে অল্প কথা হতো। ধীরে ধীরে তার সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত হলো। একদিন হুট করে সে প্রপোজ করে বসলো, আমিও মানা করলাম না, কারণ তার কথাবার্তায় আমি মুগ্ধ। প্রতিদিন ভিডিও কলে কথা হতো আমাদের। তারপর চলতে থাকলো আমাদের প্রেম। দুজন দুজনকে ভীষণ ভালোবাসি। তার মধ্যে ফুপুর নাফিস ভাইয়ের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য বাবাকে চাপ দিতে শুরু করে। খুব তাড়াহুড়ো করে আমাদের বিয়েটা ঠিক হয়ে যায়। সেটা নাজমুলকে জানাতেই সে কান্নাকাটি শুরু করে। একসময় আমরা ঠিক করি পালিয়ে যাব। নাজমুলও রাজি হয়ে যায়। ও আমাকে জানায় আমার জন্য যাত্রাবাড়ি অপেক্ষা করবে। নাফিস ভাইও এই বিয়েতে রাজি নয়, কারণ সে তানিয়া নামের এক মেয়েকে ভালোবাসে। সে আমাকে ছোট বোনের চোখে দেখেছে। ভাইয়াকে নাজমুলের ব্যাপারে সব খুলে বলতেই ভাইয়া আমাকে পালাতে সাহায্য করতে চায়, তবে বারবার সাবধান করে দিয়েছে কোনো সমস্যা হলে তাকে কল করতেও বলেছে। বিকেলে পার্লারের কথা বলে বাসা থেকে বের হয়ে তার সাথে পালিয়ে আসি। হঠাৎ বাস থামার ঝাঁকিতে আমি সামনের সিটের সাথে বাড়ি খেয়ে ভাবনা থেকে ফিরে আসি। জানালা দিয়ে আশেপাশে তাকিয়ে দেখি বাস একটা জঙ্গলের মতো জায়গায় থেমে গেছে। আশেপাশে ঘুটঘুটে অন্ধকার। বাসে আমি ছাড়া আর কোনো মানুষ নেই। আমি আবার অনেক ভয় পেয়ে যাই। ভাবতে ভাবতে কখন যে বাসে থাকা লাস্ট বৃদ্ধ লোকটাও নেমে গেছে সেদিকে খেয়াল করিনি। বাস এখানে থামালেন কেন? এটা তো যাত্রাবাড়ি নয়। কোন জঙ্গলে নিয়ে এসেছেন? আমি কিছু জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছেন না কেন? আমার কথা শুনে কন্ট্রাক্টর একটা কুৎসিত হাসি দিয়ে বলল, আরে ম্যাডাম, এত চেঁচান কেন? এত চেঁচাইয়া কোনো লাভ নাই। আপনারে বাঁচাইতে এখন কেউ আইব না। আমরা খালি আপনারে কয়েক ঘন্টা, তারপর ছাইড়া দিমু। ড্রাইভার বাসের দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধের শব্দ পেয়ে আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। আমি কি আজ নিজের সব কিছু হারাবো তাহলে? আমাকে ভয় পেলে চলবে না, এখান থেকে পালাতে হবে। কিন্তু কিভাবে? আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও। প্রথম থেকেই কন্ট্রাক্টরের কথাবার্তা আমার কাছে সন্দেহজনক লাগছিল। কেন যে তখন সবার সাথে নেমে গেলাম না, তাহলে হয়তো মান সম্মান নিয়ে বেঁচে থাকতে পারতাম। কিন্তু এখন ওরা কি আমাকে বাকি সবার মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে তারপর শ্বাসরোধ করে মেরে ফেলবে, নাকি এই জঙ্গলে ফেলে চলে যাবে? এত কি ভাবতেছেন ম্যাডাম, চলেন। কন্ট্রাক্টর একটা বাজে লুক নিয়ে আমার কাঁধ স্পর্শ করে কথাটা বলল। আমি তার হাতটা ঝাড়া মেরে সরিয়ে বললাম, ছি, তোর কি লজ্জা করে না রে? তোদের ঘরে কি মা বোন নেই? তোদের মতো নরপশুদের কারণে আজ গোটা পুরুষ জাতি কলঙ্কিত। জানোয়ারের বাচ্চা, মানুষ নামক অমানুষ তোরা। আমার গায়ে একটা টাচ তো করে দেখ, তারপর দেখ তোদের আমি কি করি। ম্যাডামের দেখছি বারুজ দিয়ে ভরা। দেখ সাপের মতো ফোসফোস করছে। এরকম বারুজালা মাইয়া আবার ভীষণ পছন্দ। এদের সাথে সময় ভালোই কাটে। দেখ থু, তোদের জন্য এটাই ঠিক আছে। সামনে থাকা কন্ট্রাক্টরের মুখে থুথু নিক্ষেপ করলাম। তারপর তাদেরকে ধাক্কা দিয়ে আমি দরজার দিকে দৌড়ে গেলাম। আরে তাকে দেখছেন কি? মেয়েটাকে ধর। ওর এত বড় সাহস আমাকে থুতু মারে। আমি দরজা খোলার আগেই পেছন থেকে ড্রাইভার আমাকে চাপটে ধরলো। তারপর চুলের মুঠি ধরে টেনে সিটের দিকে নিয়ে যেতে লাগলো। এবার আমি কোনো উপায় না পেয়ে কাঁদতে কাঁদতে তাদের কাছে হাত জোর করে নিজের ইজ্জতটা ভিক্ষা চাইলাম। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার এত বড় সর্বনাশ করবেন না। আপনাদেরও তো বাড়িতে মা বোন আছে। তাদের সাথে যদি কেউ এমন করতো তাহলে আপনাদের কিরকম লাগতো? আমাকে যেতে দিন, এমনটা করবেন না। কি কোথায় গেলা?
তোমার বড় বড় ডায়লগ খুব তো খই ফুটছিল, তোমারে ছাড়ছি না। এতদিন পর শিকার হাতে পাইছি, তা কি হলো বলো? তাছাড়া তুমি আমার মুখে থুথু মেরেছো, তার বদলা নিব না? কি বলেন বস? ঠিক। বস আমি কিন্তু আগে, কারণ আমি এই মেয়েটার কথা আপনারে বলছি। আচ্ছা যা তুই আগে। আমি ওদের কথা শুনে আরো জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম। কন্ট্রাক্টর শার্ট খুলতে খুলতে আমার দিকে আসতে লাগলো, এসেই আমার ওড়না ছুঁড়ে ফেলে দিল। আমি দু হাত দিয়ে নিজেকে ঢেকে ফেললাম। সে এক পা করে এগোচ্ছে, আর আমি এক পা করে পেছোচ্ছি। আমি সিটের সাথে আটকে গেলাম, আর পেছনও যাবে না। আজই আমি শেষ। ঠিক তখনই পেছনের সিট থেকে আরেকটা পুরুষের গলার আওয়াজ পেলাম। এক মুহূর্তের জন্য একটু আশার আলো খুঁজে পেয়েছিলাম, কিন্তু তাও গুড়ে বালি। সেও এই দলের? আজ কি নিজেকে এই মানুষরূপী হায়নাদের কাছে বিলিয়ে দিতে হবে? মনে মনে আল্লাহকে ডাকছি। বাসের আফসার লাইটের আলোতে পেছনের সিটে একটা ছেলেকে দেখতে পাচ্ছি। হাত দুটো সামনের সিটের ওপর রেখে মাথাটা নিচুর দিকে হেলিয়ে রেখেছে, যার কারণে মুখ দেখা যাচ্ছে না। কে রে শালা তুই? তুই কোথা থেকে এলি? দরজা বন্ধ, বাসেও কেউ ছিল না, তুই হঠাৎ করে কোথায় উদয় হলি? ওই শালা চুপচাপ গাড়ি থেকে নেমে যা, আমাদের কাজ করতে দে। তোর এখানে থেকে কোনো কাজ নেই। কি কাজ করব না করব তা আমি দেখব, তোদের ভাবতে হবে না। তুই গাড়িতে উঠলি কোন দিক দিয়ে? আমি গাড়ি দিয়েছিলাম, পেছনের সিটে থাকে তোদের চোখে পড়েনি। সামনের সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে আমার মাথাও দেখা যায়নি। আমারও তো সাধের ঘুমটা তোদের চেঁচামেচিতে ভেঙে গেল। এখন তোদের কি শাস্তি দেব বল? আরমানের ঘুম ভাঙানোর শাস্তি তো তোদের পেতে হবে। কে রে তুই? তোর কথা যে শুনতে হবে। সবাই ভালোবেসে আরমান বলেই ডাকে, তবে আরেকটা পরিচয় আছে, সেটা না হয় এখন নাই বললাম। কথাগুলো বলতে বলতে আরমান মাথা উঠিয়ে ওদের সামনে চলে এলো। আরমান সামনে এসে একবার আমার দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে ফেললো। আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো। এক সময় তার খোঁজাকৃত বস্তুটা পেয়েও গেল। দুই কদম এগিয়ে গিয়ে আমার ওড়নাটা নিচের থেকে কুড়িয়ে নিল। আমার সামনে আসতেই আমি নিজেকে গুটিয়ে নিয়ে থরথর করে কাঁপতে লাগলাম। সে এসে আমার গায়ে ওড়নাটা দুটো প্যাচ দিয়ে দিল। এসব হিরোগিরি অন্য কোথাও গিয়ে দেখা, এখন মানে মানে কেটে পড়। ভালো করে বলছি চলি যা, নয়তো তুই লাশ হয়ে পড়ে থাকবি। মেয়েটাকে ছেড়ে দে। তুই কোথাকার কোন মন্ত্রী মিনিস্টার যে তোকে তোর কথা আমাকে শুনতে হবে? নিজের রাস্তা মাপ, নয়তো জীবন হারাবি। আমি বলছি মেয়েটাকে ছেড়ে দে। এবারের কথাটা কিছুটা রাগ মিশ্রিত সুরে বলল। আমার ভয়ে অনেকটা কমে গেছে। না, ছেলেটা ওদের মতো নয়, এখন অনেকটা সেফ মনে হচ্ছে নিজেকে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি আমার কথা শুনছেন। এক কথায় দুই কথায় আরমান নামের ছেলেটার সাথে কন্ট্রাক্টর ও ড্রাইভারের লেগে গেল। প্রথমে কন্ট্রাক্টর আরমানকে ধাক্কাতে ধাক্কাতে পেছনে নিয়ে যাচ্ছিল, আর আরমান চুপ ছিল। কিন্তু যখন ওর কলার ধরে মুখে একটা ঘুষি মারলো, আরমান নিচে পড়ে গেল। সেখান থেকে উঠেই উড়াধুরা মার শুরু করলো, সাথে অকথ্য ভাষায় গালিগালাজ চলছে। ড্রাইভার কন্ট্রাক্টর কেউ ওর সাথে পারছে না। আমি নিজের ওড়না ধরে দূর থেকে ওদেরকে দেখছি। রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে ওরা, কিন্তু তারপরও আরমান থেমে নেই। পা দিয়ে এলোপাথারি লাথি মেরেই চলেছে। একসময় হাঁপিয়ে নিচে বসে পড়ল। কুত্তার বাচ্চা, মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না? ঘরে কি তোর মা বোন নেই? হারামি, আজ যদি আমি না থাকতাম তাহলে মেয়েটাকে তুই শেষ করে দিতি। তোদের জন্য আজ আমরা পুরুষ নামের কলঙ্ক। মেয়ে জাতির কাছে ভয়ের জানোয়ার। মেয়েদের সম্মান করতে শেখ। কোনো মেয়ের উপকার করতে না পারিস, ক্ষতি করিস না। আমারও বাড়িতে মা বোন আছে। কোথায়? আমি তো তোদের মতো মেয়ে দেখলে লেলিয়ে পড়ি না। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। বাসের ফ্লোরে পড়ে কন্ট্রাক্টর ও ড্রাইভার দুজনেই ঘোংরাচ্ছে, মুখ দিয়ে রক্ত পড়ছে। আরমান আমার দিকে তাকিয়ে বলল, যাত্রাবাড়ি। ভয় পাওয়ার কিছুই নেই, আমাকে বিশ্বাস করতে পারো। এখান থেকে যাত্রাবাড়ি বেশি দূরে নয়। আমি তোমাকে সহি সালামতে পৌঁছে দিব। তোমার ব্যাগপত্র নিয়ে নিচে নামো। আমি
কথার অমান্য করলাম না। ব্যাগ নিয়ে কাপা কাপা পায়ে ওদের দিকে দুজনকে পাশ কাটিয়ে নিচে নেমে গেলাম। ওদের পাশ কাটানোর সময় আমার ভীষণ ভয় করছিল, এই বুঝি ওরা আবার আমার উপর হামলা করবে। কিন্তু তেমন কিছুই হয়নি। আমি অনেক কষ্টে বাস থেকে নিচে নামলাম। আজ একটা বিষাক্ত স্মৃতি ও ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জন করে গেলাম এই বাস থেকে। আল্লাহর দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া, তিনি ঠিক সময়ে আরমানকে পাঠিয়েছে। উনি না থাকলে আমি আজ আমার অমূল্য সম্পদটাই হারিয়ে ফেলতাম। রিকশায় পাশাপাশি বসে আছি আমিও আরমান। আমি যথাসম্ভব আরমানের থেকে দূরত্ব রেখে বসেছি। আমি তখন বাস থেকে নেমে গেলেও আরমান নামেনি। বেশ কিছু সময় আবারও ইচ্ছে মতো ওই অমানুষ দুটোকে মেরেছে। ওরা পায়ে ধরে আরমানের কাছে মাপ চেয়েছে। তখন আরমান আমাকে আবার ভেতরে ডেকে নেয়। ওদের দিয়ে আমার পা ধরিয়ে মাপ চাইয়ে তারপর ছেড়েছে। ওদের রক্তাক্ত অবস্থায় ফেলে চলে এসেছি আমরা। রাস্তার পাশের এক দোকান থেকে পানির বোতল কিনে দিয়ে বলল, অনেক ভয় পেয়েছ? একটু পানি খেয়ে নাও, চোখে মুখে পানি দাও, তাতে ভালো লাগবে। আমি হাত বাড়িয়ে পানির বোতলটা নিলাম। ফ্রিজের ঠান্ডা পানি পেয়ে অর্ধেক বোতল পানি খেয়ে নিলাম। ভয়ে গলা শুকিয়ে গিয়েছিল। চোখে মুখে পানি দিতেই অনেকটা পাতলা লাগলো। একটা রিকশার ডেকে তাতে আরমান উঠে বসলো। তোমায় কি আলাদা করে ইনভিটেশন দিতে হবে রিক্সায় চড়তে? এখান থেকে 15 মিনিটের রাস্তা, রিক্সা করে যেতে হবে। আমি কথা না বলে রিকশায় চড়ে বসলাম। অনেকটা ভয় কমে এসেছে। ছেলেটার উপর অনেক কৃতজ্ঞ আমি। আজ ও না থাকলে আগামীকাল সকালে খবরের কাগজের হেডলাইনে থাকতাম। মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। বয়স 24 কিংবা 25-এর কোঠায়। আমার থেকে 7-8 বছরের বড় আর কি। আমার বয়স এখন 17 চলছে। এসএসসি পরীক্ষা দিয়েও অবসর পেলাম না। বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দিল। নাফিস ভাইয়া বিদেশে ছিল প্রায় 10 বছর। এবার দেশে আসতেই আমাকে তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। গ্রামে 16-17 বছরের মেয়ে মানেই মেয়ের বিয়ের বয়স চলে যাচ্ছে। তাই আর কলেজ ক্যাম্পাসে পা দেওয়া হবে না। বিয়ের পিঁড়িতে বসার আগেই পালিয়ে চলে এলাম। আরমানের মুখটা হালকা ফর্সা, কার্ট করা চাপ দাড়ির জন্য মুখের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তবে সহজে বোধহয় হাসে না, মুখে সবসময় গম্ভীর করে রাখে। সোডিয়ামের আলোয় এতটুকুই বুঝতে পেরেছি। অন্যদিকে আরমানের মাথায় চিকন চিকন রক উঠেছে। মেয়েটা ওর থেকে এত দূরত্ব রেখে বসেছে কেন? পড়ে গেলে ব্যথা পাবে তো সেই খেয়াল আছে। এমন একটা ভাব করছে যেন আরমানের সাথে ঘেঁষে বসলে আরমান ওকে খেয়ে ফেলবে, যার জন্য এখন আরমানের রাগ উঠেছে। আমার দিকে চেপে বসো, নয়তো রিক্সা থেকে পড়ে যাবে। তার কথা শুনে আমি কিছুটা লজ্জায় পড়ে গেলাম। সে বোধহয় দেখে ফেলেছে আমি বেহায়ার মতো তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি, যার কারণে রেগে গেছে। তাই আমার ধ্যান ভাঙতেই এই কথাটা বলল। কি বললাম শুনতে পাওনি? এখন কি আরেক ভেজাল আমাকে ফেলতে চেয়েছ? তোমাকে নেই কি আমি পড়ে থাকবো নাকি? আমার কি কোনো কাজকর্ম নেই? কি হয় আমি তোমার, যে সবসময় তোমার ভেজাল নিজের কাঁধে নেব? রিক্সা থেকে পড়ে গেলে তোমাকে নিয়ে হসপিটালে দৌড়াবে কে? আমার তো ঠেকা পড়েনি। আরমানের ধমকের সুরের কথা শুনে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো। এমন কেন ছেলেটা? সাহায্য করে কি খোঁটা দিচ্ছে? আমাকে তার নিশ্চয়ই অসহ্য লাগছে। আমার তো তার কথায় খারাপ লাগার কথা নয়, সে তো ঠিকই বলেছে। আমি তার দিকে চেপে বসে মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখলাম। মানুষটা বড্ড অদ্ভুত, একে বোঝার ক্ষমতা আমার নেই। এই বরফের মতো কঠিন, পানির মতো তরল। মোবাইল বের করে নাজমুলের নাম্বারে কল করলাম। 2 বার রিং হওয়ার পর তৃতীয়বারের সময় সে কল ধরলো। হ্যালো নাজমুল, কোথায় তুমি? কোথায় ছিলে এতক্ষণ? তোমাকে সেই কখন থেকে কলে ট্রাই করছি, কিন্তু তোমার মোবাইল বন্ধ বলছে কেন? সরি বেবি, আসলে আমার মোবাইলে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গিয়েছিল। কোথায় তুমি? আমি যাত্রাবাড়ির সামনেই আছি, তুমি কোথায়? তুমি ওইখানে থাকো, আমি 10 মিনিটের মধ্যে চলে আসছি। আচ্ছা জলদি আসো,
আর শোনো, হ্যালো নাজমুল, আমার কথা শুনতে পাচ্ছ? সব বাবা, কলটা কেটে দিল। আনুষা মন খারাপ করে মোবাইলটা ব্যাগে ভরে নিল। এতক্ষণ আরমানের মনোযোগটা মোবাইলের আওয়াজের দিকেই ছিল। নাজমুলের সব কথাই সে শুনেছে। তার কাছে কেন জানি ছেলেটাকে ঠিক মনে হলো না। বাচ্চা মেয়েটাকে হয়তো কোনোভাবে ঠকানো হচ্ছে, কিন্তু কিভাবে তাই খুঁজতে লাগলো। কিন্তু মামা, চাঁদাটা দিয়ে গত সপ্তাহের চাঁদাও কিন্তু এখনো দেন নাই। এবার না দিলে কিন্তু ওস্তাদ রাগ হইব। আর যদি আরমান ভাই রাগে যায় তাহলে হিতে বিপরীত হইতে পারে, তা তো জানেনি। ফয়সাল, নীরব, শাহাদাত, রুবেল বাজারের লোকদের থেকে চাঁদা আদায় করছে। ওদের দেখেই আবুল সাহেবের ঘাম ছুটে গেল। এদেরকে এলাকার সবাই ভয় পায়। বিখ্যাত চাঁদাবাজ আরমানের সদস্য এরা। দিনে দুপুরে চাঁদাবাজি করতে তাদের কোনো ভয় নেই। আবার এখন তো রাতই, পুলিশকে কমপ্লেন করেও লাভ নেই, কারণ পুলিশও ওদের জন্য এক্সট্রা ভয়ে থাকে। তাই এক প্রকার ওদের পক্ষেই পুলিশ বলা যায়। আজ আরমান আসেনি, একটা কাজে রূপপুর গিয়েছিল। যাত্রাবাড়ির বাস পেলে জলদি চলে আসতে পারবে। কি মামা, কান দিয়ে কি কথা ঢুকে না? আমরা কি কইতাছি চাঁদা দাও না কে? আমরা আজকে খালি হাতে ফিরলে কিন্তু ওস্তাদ তোমারে আস্ত রাখবে না, তখন জরিপানা দিতে হইতেও পারে। বাবা, ইনকাম তো হয় না, টাকার লিগা দোকানে মালপত্র উঠাইতে পারি না, কাস্টমার আইয়া ফেরত যাই। এখন যদি তোমরা আয়সা চাঁদা চাও তাহলে নিজে খামু কি আর পোলাপান টিনতারে মুখেই বা কি দিমু? এবারের মতো মাপ কইরা দিলে হয় না, সামনের মাস থেকে আর সত্যি দিমু। এইসব কথা কইয়া লাভ নেই, আমাকে চাঁদা টাকা বাইর করো। আমরা যদি হাত দিয়া নেই তাহলে তোর লিগা ভালো হইব না। মনে হইতাছে আরমান ভাইরে কল দিতে হইব, সোজা কথায় কামে দিব না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমরা কষ্ট কইরা আঙ্গুল বাঁকা করি না, বরং পুরা গিয়ে ডিব্বাই উল্টায়া ফালাই। ওই নীরব্বা, ভাইয়ের একটা ফোন লাগাতো, বেটা এভাবে মানবো না। নীরব মোবাইল নিয়ে আরমানকে কল করতে নিলেই আবুল সাহেবের পিলে চমকে উঠল। আরমান বিষয়টা জানলে তার জন্য ভালো হবে না, কারণ আরমান কি পরিমাণ হিংস্র তা এলাকার সবাই জানে। বলতে পারেন এলাকায় আরমানের রাজত্ব, সবাই ভয়ে ভয়ে থাকে। বাবা, তোমাগরে আরমান বাবা জীবন রে ফোন করন লাগবো না, আমি চাঁদা দিয়া দিতেছি। এও নাও তোমার গো 2000 টাকা। এতক্ষণ ভালো করে কইলাম, ভালো লাগলো না। যেই বাইরে কল দিতে চাইলাম অমনি সুর কইরা টাকা বাইর কইরা দিলা কেন? আগে দিলে কি এমন দোষ হইতো? 3000 লাগবো, 2000-এর কাম হইব না, আরো 1000 বাইর করো। গত সপ্তাহের আর এ সপ্তাহেরটা মিলাইয়া 2000ই তো হয়, 3000 কেন দিমু? পেশাল পায়রা যে আমাগো টাইমগুলি নষ্ট করলি, তার জন্য 1000 বেশি দিতে হইব। কিন্তু আমার কাছে 8 টাকা নাই। বেশি কথা কইলে আর 1000 বাড়াবো, তখন কিন্তু ভালো হইব না। আবুল সাহেব আর তর্কে জড়ালেন না। কাঠের বক্স থেকে পুরনো 1000 টাকার নোট ওদের দিকে বাড়িয়ে দিল। পুরো সপ্তাহে এই 3000 টাকায় লাভ হয়েছে, কিন্তু তাও তার কপালে জুটল না। পরের বার থেকে আজকের কথা মনে রাখো মামা, তাইলে আর তেরিং বেরিং করবা না। পরের বারের বাই আইব লগে, দোকান সারা জীবনের জন্য বন্ধ করে দিব এমন করলে। ওস্তাদ আইলে আজকের থিকাও ডাবল দিতে হইব। ভাগ্য ভালো দেখা কম জরিপানা দিলা, ওস্তাদ জরিমানা ধরলে তোমার মালপত্র বন্ধক দিতে হইতো। তয় মামা, পরের বার থিকা সাবধান, আমাগো লগে তর্ক কইরো না। হাসতে হাসতে আরমানের চাঁদাবাজির দল অন্যদিকে চলে গেল। চোখের 2 পাতা পানিতে ঝাপসা হয়ে গেল আবুল সাহেবের। ছোট মেয়েটা কতদিন ধরে 2টো নতুন জামার আবদার করেছে। ভেবেছিল এই সপ্তাহের লাভের টাকায় দিয়ে কিনে দিবে, তা বোধহয় হলো না। সকালে বউ কল করে বলেছে ঘরে চাল নেই, আসার সময় নিয়ে আসতে। বড় মেয়েটার স্কুলের বেতন আটকে আছে 2 মাসের। মেজো মেয়েকে সপ্তাহ ঘুরলেই ডাক্তার দেখাতে হবে। এত কিছু সে সামলাবে কি করে? যা একটু লাভ করে জমায় তাই সপ্তাহ ঘুরতে না ঘুরতেই চাঁদাবাজদের হাতে চলে যায়। কেউ কি তাদের এই অবস্থা থেকে বের করবে না? নিশ্চয়ই আল্লাহ আরমানের জীবনে এমন কাউকে পাঠাবে যার কারণে সে এইসব ছেড়ে দিবে। কিন্তু কে সে?
আদৌ কি তার দেখা মিলেছে? কিন্তু একসময় নিজেকে নিজে বুঝ দিল আরমান অন্যের পার্সোনাল বিষয় নিয়ে সে কেন ভাবছে, তবে মনটা মানছে না। ওর মন বলছে মেয়েটার সাথে আবারও খারাপ কিছু হতে চলেছে। যাত্রাবাড়ি চলে আসতেই দুজন নেমে পড়লো। আরমান ভাড়া মিটিয়ে দিল, পাশের এক ফুটপাতে দাঁড়িয়ে রইল। হ্যাঁ, এই সেই চাঁদাবাজ আরমান। চাঁদাবাজি করার একটা কারণ আছে, তবে সে মেয়েদের যথেষ্ট সম্মান করে। এটা তার মা শিখিয়েছে তাকে। তার মায়ের কথা সে রেখেছে। তার মা প্রায় বলে কোনো মেয়েকে বিপদে দেখিয়ে তাকে সাহায্য করতে। আরমানও মায়ের কথা রাখে, তবে চাঁদাবাজি ছাড়ে না। কারণ না হয় আমরা পরে জানব। আমি বেশ সাহস কুড়িয়ে আরমানকে বললাম, অনেক ধন্যবাদ, আপনি না থাকলে হয়তো আজ আমার সব শেষ হয়ে যেত। ধন্যবাদ আমাকে নয়, আল্লাহকে দাও। আমি এই বাসে প্রথম উঠতে চাইনি, কি মনে করে পরে উঠে পড়লাম। আল্লাহ হয়তো তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠিয়েছে। তাছাড়া এটা আমার দায়িত্ব ছিল। তোমার জায়গায় অন্য মেয়ে থাকলেও আমি সেম কাজটা করতাম। আমার এখন আফসোস হচ্ছে, ওদের কেন জ্যান্ত ছেড়ে এলাম। এমনিও 1 মাসের বেশি হসপিটালে থাকতে হবে, তবু ওদের মতো আমার ছেড়ে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। অনেক সাহায্য করেছেন আমাকে, আপনার ঋণ আমি কখনো ভুলবো না। আপনি এখন আসতে পারেন, আমার বয়ফ্রেন্ড কিছু সময়ের মধ্যে চলে আসবে। আমি কারো কাছে পাওনা রাখি না, সময় হলে সুদ সহ আদায় করে নেই। তাই আমার ঋণ কোনো এক সময় আমাকে ফেরত দিয়ে দিও। আপনার সাথে দেখা হলে আমি কিভাবে ফেরত দিব? সময় হলে আমিও চেয়ে নেব, তোমার চিন্তা করতে হবে না। পাগল একটা, তার সাথে জীবনে আর দেখা হবে কি না তার সন্দেহ আবার এসেছে। ঋণ চেয়ে নেবে, ভারী অদ্ভুত মানুষ। তোমাকে সহি সালামতে না পৌঁছে দিয়ে আমি কোথাও যাচ্ছি না, তাই আমাকে এখন কোথাও যেতে বলো না। আমি কথা বাড়ালাম না, কাপড়ের ব্যাগের উপর ধপ করে বসে পড়লাম। মিনিট 15 পর নাজমুল দৌড়ে আমার দিকে আসতে লাগলো। যেহেতু আমরা একে অপরের সাথে ভিডিও কলে কথা বলেছি, ছবি দেয়া নেয়া করেছি, সেহেতু একে অপরকে চিনতে অসুবিধা হলো না। আমার থেকে 4 বছরের বড় নাজমুল। আমি নাজমুলকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কি এক অঘটন ঘটে গেল, এই দিনটাকে আমি কিছুতেই ভুলবো না। আরে পাগলি, কান্না করছো কেন? আমি তো এসে পড়েছি। তোমার জন্য সব কিছু ব্যবস্থা করি আমি এখানে তোমাকে নিতে এসেছি। তুমি মন খারাপ করো না, আর কোনো সমস্যা হবে না তোমার। কথাগুলো বলে নাজমুল আনুশার দিকে একটা বাজে লুক দিল, যেটা আনুশা না খেয়াল করলেও দূর থেকে আরমান ঠিকই খেয়াল করেছে। নাজমুলকে দেখে আরমান অন্য দিকে সরে গিয়েছিল। নাজমুলকে বাজেভাবে তাকানো দেখে আরমানের রাগ উঠে গেল। এরকম একটা ছেলের জন্য একটা মেয়ে নিজের সব কিছু ছেড়ে চলে এসেছে। আরমান আনুশাকে নাজমুলের হাতে একা ছাড়তে ভরসা পেল না। ওর কাছে মনে হচ্ছে মেয়েটা ওই নাজমুল নামের ছেলেটার মিষ্টি কথার জালে খুব বাজেভাবে ফেসে গেছে। আরমান কখনো কোনো মেয়ের জন্য এমনটা করেনি, কিন্তু আনুশাকে দেখার পর থেকে আরমানের মনে হচ্ছে পৃথিবীর সব কালো ছায়া থেকে ওকে আগলে নিজের কাছে রাখতে। কিন্তু কেন তা ও জানে না। বাসে উঠেই সর্বপ্রথম আনুশার ঘুমন্ত মুখের দিকে চোখ যায় আরমানের। তখন এক মুহূর্তের জন্য ওর পৃথিবী থমকে গিয়েছিল, বুকের বা পাশটা ধক করে উঠেছিল। ওর কানে কেউ ঘন্টা বাজিয়ে বলছিল, তোমরা একে অপরের জন্য তৈরি। যদিও কথাটা কতটুকু সত্য তা আরমান জানে না, তবে এই মেয়েকে তার চাই। নাজমুলের হাব ভাব ভালো ঠেকছে না আরমানের কাছে, তাই ওদের দিকে দূর থেকে নজর রাখতে লাগলো। আমি নাজমুলকে বাসের কোনো ঘটনা বললাম না, ব্যাগ নিয়ে ওর সাথে চলতে লাগলাম। নাজমুলকে পেয়ে আমি আরমানের কথা ভুলেই গিয়েছিলাম। পেছন থেকে তাকিয়ে দেখি আরমান কোথাও নেই। আমি বারবার পেছনে তাকিয়ে আরমানকে খুঁজতে লাগলাম। একবার তো বলে যাবে আমাকে, এভাবে কেউ না বলে চলে যায়। মনটা খারাপ হয়ে গেল আমার। মানুষটা এমন কেন? নাজমুল এসে আমার হাত ধরে হাঁটতে লাগলো। আমরা হাতির ঝিলের চক্রাকার বাসে উঠে পড়লাম। গন্তব্য এখন বাড্ডা।
নাজমুলের এক বন্ধুর বাসায় উঠব। আনুষা নিজেও জানে না সে কোন বিপদের দিকে মুখে পড়েছে। নিজে যেচে বিপদে ঠেলে দিল নিজেকে। এবারও কি আরমান পারবে ওকে রক্ষা করতে, নাকি অচেনা মেয়ে ভেবে নিজের গন্তব্যে চলে যাবে? দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। একগাল সিগারেটের ধোঁয়া উপরের দিকে উড়িয়ে দিয়ে সকালের আকাশের দিকে তাকিয়ে রইল আরমান। একটার পর একটা সিগারেটের টান দিয়েও শান্তি লাগছে না। মনটা বড্ড আনচান করছে। গত রাতে মেয়েটা বাসে ওঠার পর থেকে ওখান থেকে চলে এসেছে। তারপর থেকে নিজের মধ্যে অস্থিরতা অনুভব করছে। তবে মেয়েটাকে তার খুঁজে বের করতে হবে। ওর কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। মেয়েটার নামও সে জানে না। ছোট্ট কিশোরী এক মেয়ে, যার মধ্যে এই স্বার্থপর পৃথিবীর কোনো ধারণা নেই। সে জানে না ভুল এক মানুষের মিথ্যা আশ্বাসে সে নিজের সব কিছু ছেড়ে চলে এসেছে। হঠাৎ কারো হাতের স্পর্শে ভাবনা থেকে ফিরে এলো আরমান। কি রে বাবা, রাতে ঘুমাসনি? এত সকালে উঠে পড়েছিস যে? পেছনে না তাকিয়েও আরমানের বুঝতে পারল কথা বলা ব্যক্তিটা তার মা শাহানা বেগম ছাড়া অন্য কেউ নয়। দুই ঠোঁটের ফাঁক থেকে সিগারেট সরিয়ে নিচে ফেলে দিল। তারপর পা দিয়ে পিষিয়ে সিগারেটের আগুন নিভিয়ে দিল। যত হোক গুরুজনের সামনে তো সিগারেট টানতে পারে না, এতটুকু কমন সেন্স আছে তার মধ্যে। আর সেই গুরুজন যদি হয় নিজের মা, তাহলে তো কথাই নেই। ঠোঁটে মিথ্যা হাসি হেসে দিয়ে মায়ের দিকে তাকালো। একা একা বাইরে দাঁড়িয়ে কি করিস? রাতে তো কিছুই মুখেও দিলি না, আজ এত সকালে উঠে পড়েছিস। বিষয়টা সত্যি অবাক করার। কি এত ভাবছিস? মা, তুমি এত সকালে বাইরে এসছো কেন? এত জলদি জেগে গেছো কেন? যাও গিয়ে আর একটু ঘুমাও, শরীর খারাপ করবে তো। একটু নিজের খেয়াল রাখো না। তুমি অসুস্থ হলে আমাদের কি ভালো লাগবে? ফজরের নামাজ পড়ার পর আর ঘুম আসে না, তাই একটু বাহিরে হাঁটাহাঁটি করি। কি হয়েছে তোর? তোকে এত চিন্তিত লাগছে কেন? সেই যে রূপপুর থেকে ফিরে এসে রুমে ঢুকলি, কত করে ডাকলাম রাতে খাওয়ার জন্য, কিন্তু খেতে এলি না। দাহা মিথ্যা কথা বলায় মনে মনে তওবা করে নিল আরমান। সারা রাতে 1 মিনিটের জন্য দু চোখের পাতা এক করতে পারেনি। চোখ বন্ধ করলেই মেয়েটার চিৎকার কানে ভেসে এসে বাড়ি খায়। ওকে একা ছেড়ে কাজটা সে ভালো করেনি। বারবার তার মন এই কথা বলছে। সে তার বিবেকের সাথে সারা রাত যুদ্ধ করেছে, কিন্তু ফলাফল শূন্য। একবার মনে হয় অচেনা মেয়ের জন্য এত কেন ভাবছে, আবার মনে হয় একজন মানুষ হিসেবে তো ওকে সাহায্য করতে পারে। দোটানায় সারা রাত অস্থিরতায় কেটেছে, তাই সকালের আলো ফুটতেই বাইরে বেরিয়ে এসেছে। সারা রাতে কতটা সিগারেট যে শেষ করেছে তার হিসেব নেই। কি ভাবছিস আরমান? চোখে মুখের এই অবস্থা কেন? রাতে একটুও ঘুমাসনি? চোখ দুটো লাল হয়ে আছে। কি হয়েছে বাবা? আমার কিছু হয়নি, তুমি খামোখা চিন্তা করছো। রাতে ঘুম হয়নি বলে চোখ দুটো লাল হয়ে আছে। মাকে মিথ্যে বলিস বাবা? সারা পৃথিবীর লোকের কাছে মিথ্যে বলে পার পেলেও আমার কাছে বলে লাভ নেই। আমি তো চোখ দেখেই বুঝতে পারি তুই মিথ্যে বলছিস। মা বাবা থাকলে হয়তো আমাদের জীবনটা আরো সুন্দর হতো, তাই না? এরকম ছন্ন ছড়া জীবনযাপন করতাম না, আমি আমার চাঁদাবাজ হতাম না। তুই তো আমার কথা শুনিস না। কত করে বললাম এসব ছেড়ে দে, আমার দোহাইও দিলাম, কিন্তু তুই এক চুল পরিমাণ সরতে নারাজ। মানুষ তোকে ভয় পায়, কিন্তু তোকে কেউ ভালোবাসে না, সবার কাছে ঘৃণার পাত্র। আমার বাবাকে তো সবাই ভালোবাসতো, কই তাকে তো কেউ বাঁচতে সাহায্য করেনি। দিনে দুপুরে যখন সবার চোখের সামনে তাকে সন্ত্রাসীরা মেরে ফেলেছিল, কোথায় তখন কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই শুটিং দেখেছে, তাহলে সেই ভালোবাসার দাম কি বলো? সেদিন আমি শপথ করেছিলাম আমি ভালো কাজ করব না, একজন চাঁদাবাজ হব। আমি কারো ভালোবাসার মানুষ হতে চাই না, সবার কাছে ঘৃণার পাত্র হয়ে থাকতে চাই।
কথাগুলো বলতে বলতে আরমানের চোখ মুখ শক্ত হয়ে গেল। ওর ভেতর একটা চাপা প্রতিশোধের আগুন জ্বলছে। আরমান ভেতরে চলে গেল। একটু পর মেয়েটাকে খুঁজতে বের হবে, তাই ভেতরে গিয়ে তৈরি হতে লাগলো। শাহানা বেগম আঁচলে মুখ গুজে নীরবে কাঁদছেন। স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে ছেলে মেয়ে দুটোকে মানুষ করেছেন, কিন্তু তার মনে হচ্ছে সে তার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারেনি, কিন্তু কিছু বলতেও পারে না। ছেলেটার যা রাগ, যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে সেই ভয়ে। স্বামী হারিয়েছে, ছেলে মেয়েদের মুখের দিকে চেয়ে বাঁচতে পেরেছেন, কিন্তু ছেলের কিছু হলে সে বাঁচতে পারবে না। কৈশোরকাল জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সাধারণত 11 থেকে 18 বছর সময়টিকে আমরা কৈশোরকাল বলে থাকি, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে 10 থেকে 19 বছর বয়সটাকে কৈশোরকাল হিসেবে আখ্যায়িত করেছেন। এই সময়ে একটা মেয়ে বা ছেলে প্রাপ্ত বয়সে যাওয়ার জন্য মানসিক ও শারীরিক দুইভাবেই প্রস্তুত হয়। এটাকে আরেকভাবে আবেগের বয়সও বলা যায়। এই সময় একটা মেয়ে বা ছেলে আবেগের দ্বারা পরিচালিত হয়। এই সময় শারীরিক ও মানসিক পরিবর্তন এতটা দ্রুত হয় যে সবাই এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারে না। একজন কিশোর বা কিশোরী এই বয়সে খুব সহজে যে কাউকে বিশ্বাস করে নেয়, এমনটা মনে করে আমি যেটা করব সেটাই ঠিক আর সবাই ভুল, যার কারণে মাঝে মাঝে নিজেই বিপদ ডেকে আনে। হুট করে আবেগের বশে করা ভুলগুলো খেসারত সারা জীবন দিতে হয়, ফলে পরবর্তীতে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। আনুষার জীবনে কি তেমন কিছু ঘটতে চলেছে? চোখ দুটো টেনেও খুলতে পারছি না, মনে হচ্ছে কেউ আঠা দিয়ে আটকে রেখেছে। গতকাল রাতে নাজমুলের সাথে বাড্ডায় ওর এক বন্ধুর বাসায় উঠেছি। নাজমুল আমাকে বিয়ে করবে আজ বলেছিল। সারা বিকেল ধকল যাওয়ায় শরীরটা অনেক খারাপ লাগছিল। তার মধ্যে নাজমুলের দেওয়া ট্যাঙের শরবতটা খাওয়ার পর চোখ মেলতে পারছিলাম না। কোনো রকম দরজা বন্ধ করে ঘুমের দেশে পাড়ি দিলাম। চারিদিকে মানুষের কথা কানে বাজছে, কিন্তু চোখ দুটো মেলতে পারছিলাম না। হুট করে মুখে পানির ছিটাটা পেয়ে হুড়মুড় করে উঠে বসলাম। আমি কোথায় আছি তা বুঝতে আমার কিছু সময় লাগলো, কিন্তু জায়গাটা অনেক অচেনা। এটা তো নাজমুলের বন্ধুর বাসা নয়। আমি কোথায়? এটা কোন জায়গা? মাথা চেপে ধরে চারিদিকে দৃষ্টি দিতে লাগলাম। দরজার দিকে তাকাতেই দেখতে পেলাম দুজন মহিলা টাকা গুনছে। আমার সামনে একটা 15-16 বছরের মেয়ে মগ হাতে নিয়ে মুখ টেপে হাসছে। এই মেয়েটাই আমার মুখে পানির ঝাপটা মেরেছে। আনুষা বেড থেকে উঠে এদিক সেদিক নাজমুলকে খুঁজতে লাগলো। আনুষার কাণ্ডে বিরক্ত হয়ে মহিলা দুজন ওর সামনে এসে দাঁড়ালো। একজনের নাম শরীফা, আরেকজনের নাম রিমা। 15-16 বছরের মেয়েটার নাম পাখি। কি রে সেমরি, এত চিল্লাইতাছস কে? এত চিল্লাচিল্লি আমাগো ভাল লাগে না, চুপচাপ বইয়া থাক। এখন থেইক্কা আমরা যা কমু তাই শুনবি। তুই এখন আমাগো কেনা গোলাম। ওই পাখি, তুই এখনো এই জায়গায় কি করস? যা ভাগ, নাস্তা পানির ব্যবস্থা কর। কিছু সময়ের মধ্যে পার্টির লোক আইসা পড়বো। তগর হাতে তো মাইয়া গুলিরে তুইল্লা দিতে হইব। সবাই রে সুন্দর করে সাজাইয়া দিস। দেখা সব রেডি হইছে নি? এদের কথা আমি কিছুই বুঝতে পারছি না। পাখি নামক মেয়েটি মুখ ভেঙচি মেরে দরজা দিয়ে বের হয়ে গেল। আমি আবারও প্রশ্ন করলাম, আপনারা কারা? নাজমুল কোথায়? আমি এখানে কি করে এলাম? দেখ রিমা, সেমনি ডারে মনে হয় ওর নাগরের কথা কইতাছে। হুন সেমরি, তোরে আমরা কিন্না নিছি। তোর নাগর নাজমুল না কি নাম, ও খুব চড়া দামে আমাগো কাছে তোরে বেচা দিছে। আমরা হইলাম মাইয়া গো দালাল। তোরে কিছু সময় পর পতিতা পাল্লি পার্টি গো কাছে বেচা দিমু, তাই জলদি কইরা তৈরি হইয়া নে। যদি ভালো কথা না মানুষ, তাহলে খারাপভাবে কামকাজ করতে বাধ্য হমু।
আমি বিশ্বাস করি না, আমার নাজমুল কখনো এমন নয়। দেখ সেমরি, তোর বিশ্বাস অবিশ্বাস তোর কাছেই রাখ। জলদি কইরা খাটের উপর জামা কাপড় পইরা নে। তুই যারে বিশ্বাস কইরা ঢাকায় শহরে আইসোস, সেই তোরে আমগো কাছে বেচ্চা দিছে, এইটাই সত্যি। ওই নাজমুলের লগের পোলা প্রায় 4 বছর ধইরা এইসব কামে জড়িত আছে, তাই ওরে এত ভালো জানার কোনো কারণ নাই। অগো কামই এডা, ফেসবুকে প্রেমের ফাঁদে ফেললা নিজের কাছে আনে, তারপর আমগো কাছে বেচ্চা দেয়। বলদ মাইয়াগুলি পোলাগুলির মিষ্টি কথার ফাঁদে পইরা সব সাইরা আয়া পড়ে। হাসতে হাসতে মহিলা দুজন রুম থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় দরজাটাও বাইরে থেকে আটকে দিয়ে গেল। আমি থম মেরে দাঁড়িয়ে আছি। এত বড় ধোঁকা! এক মুহূর্তের জন্য মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা কি শুনলাম আমি? যেই নাজমুলের জন্য আমি সব ছেড়ে চলে এলাম, সেই আমাকে মেয়েদের দালালের কাছে বিক্রি করে দিছে। এত বড় ভুল আমি কি করে করতে পারলাম? এখন কি হবে আমার? আমিও ধপ করে খাটে বসে মুখ ঢেকে কান্না করতে লাগলাম। এই মুহূর্তে আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। সত্যি তারা যা করে আমাদের ভালোর জন্যই করে, কিন্তু আমরা সব সময় বুঝতে পারি না। এখন আরমানকে খুব মিস করছি। আচ্ছা, ও কি আমাকে বাঁচাতে আসবে না, নাকি অচেনা মেয়ে বলে সব কিছু ভুলে নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়বে? হাওলাদার বাড়ির উঠোনে ছোটখাটো একটা পরিবারের বৈঠক বসেছে, যেখানে আজ বিয়ের অনুষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত থাকার কথা। সেখানে সবাই চিন্তিত মুখে বসে আছে। নাফিস এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। পাড়া প্রতিবেশীরা কেউ কেউ এসে দুঃখ প্রকাশ করছে, কেউ বা এসে কাটা ঘায়ে নুনের ছিটা মারছে। সারা গ্রাম জানে আনু পালিয়ে গেছে। আসিফ হাওলাদার ও নাফিসের মা সুফিয়া বেগম রাগী মুখে বসে আছে। এই মুহূর্তে আনুকে পেলে কেটে টুকরো টুকরো করে সামনের নদীতে ভাসিয়ে দিলেও তাদের একটু আফসোস লাগতো না, কারণ হাওলাদার বাড়ির মান সম্মান সব শেষ করে ফেলেছে। গতকাল সন্ধ্যার পর থেকে আনু একটাও কল করলো না। ও কি ঠিক আছে? আজ বিকাল হয়ে গেছে, একটা কল করে তো আমাকে নিশ্চিন্ত করবে, কিন্তু ওর কোনো খবরই নেই। একের পর এক কল করে যাচ্ছে, কিন্তু মোবাইল সুইচ অফ বলছে। এখন নিজের উপরে রাগ উঠছে। ওকে এইভাবে ছাড়াই আমার ঠিক হয়নি, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও নেই। আমি আর কি বা করতাম? আমার মা যে পাজি, একবার বিয়েতে মানা করলেই আমার অবস্থা নাজেহাল করতে তা জাস্ট কয়েক মিনিট লাগতো। গতকাল থেকে আমার মেয়ে মারা গেছে। আমার শুধু 2 ছেলে। বড় আপা, এটা সবাইকে বলে দিও, ওকে আমি ত্যায্য। শেষ কথা বলার আগে আনুষের মা রোকসানা বেগম চেঁচিয়ে উঠল, চুপ করো তুমি, কি যাতা বলছো? মেয়েটা এখনো ছোট, না বুঝে না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে তুমি ওকে ত্যায্য করবে? এটা কিরকম নিয়ম হলো? এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। কি গ্যারান্টি আছে আমার মেয়েটা যে পালিয়ে গেছে? এমনও তো হতে পারে ও এই বিয়ে করবে না বলে অন্য কোথাও লুকিয়ে আছে। তুমি আর মেয়ের হয়ে উকালতি করতে এসো না। তোমার কারণে আজ এত বড় সাহস পেয়েছে মেয়ে। ও সব বন্ধু বান্ধবীর বাড়ি খোঁজ নেওয়া আমার শেষ। ও কোথাও নেই। আমি নিশ্চিত ও তার প্রেমিকের সাথে পালিয়েছে। তোমার দোহাই লাগে, নিজের মেয়ের নামে এসব আজে বাজে কথা বলো না। তোমার বুকটা কি একটু কাঁপে না এরকম কথা বলতে গিয়ে? যেই মেয়ের বাপের মান মর্যাদায় লাথি মেরে চলে যেতে বুক কাঁপেনি, তার বিষয়ে কথা বলতে আমার বুক কাঁপবে কেন? তুমি থামো, উল্টাপাল্টা কথা বলো না। ও তো এখন ছোট, এই বয়সে তো না বুঝে কত শত ভুল হয়েই যায়, তাই বলে তুমি এভাবে বলবে? হ্যাঁ, কি ছোট তা তো দেখতেই পাচ্ছি। তোমার মেয়ে এখন তো ছোট নেই, অনেক বড় হয়ে গেছে, পাখা গজিয়ে উঠেছে, হাত পায়ে বড় হয়ে গেছে, তাই তো এত সাহস হয়েছে। আমাদের কিছু জানানোর প্রয়োজন নেই। এখন নিজের সিদ্ধান্ত নিজে একাই নিতে পারে, কাউকে দরকার হয় না তো। বড় হয়ে গেছে না, একবার বাড়িতে আসুক, কেটে নদীতে ভাসিয়ে দেব। এত সাহস ও পেল কোথায়? রাগে গজগজ করতে লাগলো আসিফ হাওলাদার। নাফিসের গলা শুকিয়ে আসছে। সকাল থেকে এই নিয়ে প্রায় 200 বার আনুর নাম্বারে কল করে ট্রাই করেছে, কিন্তু কোনো রেসপন্স নেই। তাছাড়া ওর মা সুফিয়া বেগমের মুখের ভাবভঙ্গি ওর কাছে ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে। তার মা যেই ডেঞ্জারাস মহিলা, বাড়িতে নাকি আগুন লাগিয়ে দেয়। ওগো আনুর বাবা,
তুমি একটু শান্ত হও। ছোট মেয়েটা না হয় একটু ভুল করে ফেলেছে, তাই বলে তুমি এইসব বলবে? এতক্ষণ চুপ করে থাকলেও সুফিয়া বেগম এবার তেলে বেগুনে জ্বলে উঠল। উঠোন কাঁপিয়ে হুঙ্কার দিয়ে বলল, থামো রুকসানা, তোমার কি লজ্জা করে না? যে মেয়ে পালিয়ে আমাদের মান মর্যাদা সব ধুলো মিশিয়ে দিতে 1 মিনিটও ভাবলো না তার সাফাই গাইতে। আসলে বড় আপা, ওর তো বোঝার বয়স হয়নি, এখনো অবুঝ। যদি বোধ শক্তি থাকতো তাহলে এমন কাজ তো দূরে থাক, কথা মাথায়ও আনতো না। রোকসানা বেগম দ্বিধাদ্বন্দ্ব নিয়ে একদমে কথাগুলো বললেও এখন তার ভয় করছে। তার ননাস যে ডেঞ্জারাস মহিলা, তাছাড়া তার স্বামী, ভাসুর, দেবররা সবাই সুফিয়া বেগমের কথায় চলে। এই মুহূর্তে যদি তাকে বাবার বাড়ি রেখে আসতে বলে তাহলে তার স্বামী তাই করবে। কিছুটা দম নিয়ে ফের রাগী গলায় সুফিয়া বেগম বলে উঠলেন, তোমার মেয়ে যদি ছোটই হতো তাহলে এত বড় সাহস জীবনও করতো না। মেয়ে তো সত্যিই বড় হয়ে গেছে, তাই নাগরের হাত ধরে পালাতে একটু বুক কাঁপেনি। বাবা চাচার মুখে চুনকালি মেখে বিয়ের আগের দিন ভেগেছে। আজ আমাদের কতটা অসম্মান হয়েছে তুমি কি করে বুঝবে? তুমি তো অন্য বংশের মেয়ে, তোমার কিংবা তোমার বাপের বাড়ির মানুষের মান মর্যাদা কিছুই যায়নি। যা যাওয়ার তা তো এই হালদার বাড়ির আর আমার গিয়েছে। এই জন্যই বল, পর পরই হয়। লোকে এবার মুখে থুতু ছুঁড়ে মারবে। গ্রাম যতটুকু সম্মান ছিল তাও গিয়েছে তোমার মেয়ের জন্য। এখন লোকের সামনে মুখ দেখাবো কি করে বলো তো? লোকে কানাঘুষো করবে আমাদের দেখলে। আজ কত মানুষের হাসির পাত্র হয়েছি আমরা, সেই দিকে তুমি খেয়াল দিয়েছো? রোকসানা বেগম চুপ হয়ে গেল। এই মহিলার মুখের ওপর আর কেউ কথা বলতে পারবে না। ভাইদের সংসারেও তার নাক গলাতে হবে। মোট কথা বলতে সুফিয়া বেগমের কথায় হাওলাদার বাড়ির শেষ কথা। আনুর বাবা চাচা তাদের বড় বোনের কথা খুব মানে, কারণ বাবা মা মারা যাওয়ার পর সুফিয়া বেগম তার 4 ভাইকে বহু কষ্টে নিজ হাতে মানুষ করেছে, যার জন্য তার মুখের ওপর কেউ কথা বলতে পারে না। কিন্তু মহিলা আস্ত একটা ব্রিটিশ। মাঝে মাঝে আনুর মনে হতো এটা ওর ফুপি হতেই পারে না। ব্রিটিশরা ভারতবর্ষ ছাড়ার সময় সুফিয়া বেগমকে নিতে ভুলে গেছিল, নয়তো ওদের পরিবার শাসন করার জন্য রেখে গিয়েছে। যেই পরিবার ননদ বা ননাসের কথায় চলে সেখানে আর যাই হোক পরিবারের বউদের কথার কোনো দাম নেই। তেমনি রোকসানা বেগমের বড় একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। এক হিসেবে তিনি মনে মনে খুশি হয়েছে। একে তো আত্মীয়ের মধ্যে সম্পর্ক তার একটুও ভালো লাগে না, তার মধ্যে এই ব্রিটিশ মহিলার হাতে মেয়ে তুলে দিলে মেয়ে তার এমনিও গলায় দড়ি দিত। নাফিস অবশ্য ছেলে হিসেবে ভালো, তবে মায়ের মুখের ওপর সে কথা বলতে পারবো না। বড় ছেলে নিশাতের 2টো বউ পালিয়েছে সুফিয়া বেগমের অত্যাচারে। 3 নাম্বারটা প্রেগন্যান্ট, তাই বাপের বাড়ি আছে। এমন মহিলার ছেলের কাছে নিজের মেয়ে দেওয়া মানে মেয়েকে গাঙের জলে ভাসিয়ে দেওয়া। তাই রোকসানা বেগম মনে মনে ভীষণ সন্তুষ্ট তার মেয়ের উপর। সন্ধ্যা হলেই ঢাকার শহরটা যেন ব্যস্ত হয়ে পড়ে। কর্মব্যস্ত মানুষগুলোর তারা ঘরে ফেরার। চারিদিকে জ্বলে উঠে রং বেরঙের লাইট। সারা শহরটা লাইটের আলোতে আলোকিত হয়ে যায়। এই আলো দিয়ে যদি মনের অন্ধকারটা দূর করা যেত তাহলে হয়তো এত নরপিচাস থাকতো না শহরে। হাতির ঝিলের ব্রিজটায় বিকেল নামলেই দেখা মিলে লাভবার্সদের। কত কাপল আসে এখানে ঘুরতে। সামনে ঝিলের টলমল পানির দিকে তাকালে মনটা হুট করে খুশিতে ভরে ওঠে। প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ 2টো দিকই আছে, তেমনটি এই স্থানটারও একটা খারাপ দিক আছে। সন্ধ্যার পর এখানকার পরিবেশটা মোটেও নিরাপদ নয়, কারণ সন্ধ্যার পর দেখা মিলে বাবা মায়ের বকে যাওয়া ছেলে মেয়েদের। প্রকাশ্যে তারা ধূমপান করছে কিংবা গাঁজা ইয়াবা বাবা সেবন করছে। ব্রিজের একপাশে গোল হয়ে বসে তারা মাদক দ্রব্য সেবন করতে ব্যস্ত, কখনো বা জুয়ার আড্ডা। এসব চলে মধ্যরাত পর্যন্ত, যার কারণে সন্ধ্যার পর কোনো ভদ্র ছেলেমেয়েরা এখানে থাকে না। ঘুরতে এলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই তড়িঘড়ি করে স্থান ত্যাগ করে, কারণ সন্ধ্যার পর জায়গাটা বিপজ্জনক হয়ে ওঠে, বিশেষ করে মেয়েদের জন্য। ছেলে মেয়ে কোনো ভেদ নাই।
একসাথে বসে ঢলাঢলি করে কথা বলছে কিংবা সিগারেট টানছে। মনে হয় তাদের বাপের সম্পত্তি এটা, যা খুশি তাই করতে পারবে। কেউ তাদের কিছু বলতে গেলে এক কথায় দুই কথায় লেগে যায় মারামারি। এদের ভয়ে কেউ কিছু বলেও না। সিগারেট শেষ টানটা দিয়ে হাতির ঝিলের টলমল পানির দিকে টলমল চোখে তাকিয়ে রইল আরমান। সারাটা দিন পুরো বাড্ডা তন্ন তন্ন করে খুঁজেও মেয়েটার দেখা পায়নি। সকাল থেকে এই পর্যন্ত তার পেটে একটা দানাও পড়েনি। সারা দিনে 4 প্যাকেট সিগারেট শেষ করে ফেলেছে, তাতে ওর কোনো সমস্যা হচ্ছে না। চিন্তায় থাকলে এই একটা কাজই করে। ওর মাথায় এখনো ঘুরছে মেয়েটাকে কি করে পাবে। লাস্ট যখন মেয়েটাকে দেখেছিল তখন হাতির ঝিলের চক্রাকার বাসে উঠতে দেখেছে, তাই উত্তর বাড্ডা দক্ষিণ বাড্ডা চষে এখন এসেছে হাতির ঝিল খুঁজতে। হঠাৎ চোখ যায় পূর্ব দিকে, একটা মেয়েকে একা পেয়ে 4টা ছেলে টিস করছে। সিগারেট ছুঁড়ে ফেলে ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে। কোথায় চলেছো বেবি? এমন করছো কেন শোনা? বাপরে কি তেজ! চলো তেজ কমিয়ে আনছি। একটু আমাদের সাথে থাকলে সব তেজ কমে যাবে। কি বাচ্চাদের মতো ভ্যামরা করে কাঁদছো বলো তো? এমন করলে কি আমাদের ভালো লাগবে? এমন করছো কেন শোনা? কথাগুলো বলে 4টা ছেলেই হো হো করে হেসে উঠল। মাঝখানে দাঁড়িয়ে থাকা মাথা নিচু করে নীরবে কাঁদছে লামিয়া। তার বয়স বেশি নয়, 14-15 হবে। এই ব্রিজ দিয়ে এই জন্য সে আসতে চায় না। প্রায় তাকে ইপটিজিংয়ের শিকার হতে হয়। বাসায় যাওয়ার রাস্তা এই একটাই। কোচিং থেকে ফিরতে ফিরতে প্রায় সময় সন্ধ্যা হয়ে যায়। বাবা মা এইভাবেই পড়াশোনা করাতে চায় না। এইসব শুনলে তাকে সাথে সাথে বিয়ে দিয়ে দিবে। সেই ভয়ে কাউকে কিছু বলতেও পারে না। কি হচ্ছে এখানে? আরমানের গলায় স্বর পেয়ে সবাই পেছনে তাকালো। লামিয়া ঠোঁটে এক চিলতি হাসি ফুটে উঠল। আধার ছেড়ে আলো ফুটলো, সেই আভাটা দেখা যায়। লামিয়ার মুখেও এখন সেই আভাটা দেখা যাচ্ছে। ছেলেগুলোর মধ্যে একটা ছেলে বলে উঠল, যা হওয়ার হচ্ছে বড় ভাই, আপনার এসবে নাক গলিয়ে লাভ নেই। আপনি আপনার কাজে চলে যান, আমরা আপনাকে। ঠাস করে কথা শেষ হওয়ার আগেই ছেলেটার গালে এক চর পড়ল। ছেলেটা গালে হাত দিয়ে ছলছল চোখে আরমানের দিকে তাকিয়ে রইল। ছেলেগুলোর বয়স বেশি নয়, 19-20 হবে। তাই ওদের থেকে বড় আরমানকে এই রূপে দেখে একটু ভয় পেয়ে গেল। কি করছিলে এখানে? মেয়েটার পথ আটকে রেখেছিস কেন? বাবা মা কি টাকা দিয়ে তোদের মতন অমনুষ্যের লালন পালন করছে? মাথার ঘাম পায়ে ফেলে তোদের মতো কোলাঙ্গারদের বড় করছে? আর যদি এই মেয়েটার জায়গায় নিজের বোন হতো তাহলে কিভাবে ইমপ্রেসিং করতে? কে যদি তোদের বোনের সাথে এমন করতো তাহলে তোরা কি করতে? একটা ছেলে ভয়ে ভয়ে উত্তর দিল, মেরে হসপিটালে ভর্তি করতাম। তাহলে তোদের এখন আমি তাই করি। কি ভালো লাগবে? নিজের বোনের সাথে কি এমন করলে মেরে হসপিটালে ভর্তি করে রাখতে? আর আজ তোরা অন্যের বোনের সাথে করছিস, তাতে কিছু নয়। জলদি মেয়েটার কাছে মাফ চা। কি বলছে কানে কি শুনতে পাসনি? মাফ চা। ছেলেগুলো এক প্রকার অনিচ্ছা থাকা সত্ত্বেও লামিয়ার সামনে হাঁটু গেড়ে বসে কান ধরে মাপ চাইল। আমার সাথে সাথে বল, আমি যা যা বলবো তোরা তাই বলবি। ছেলেগুলো মাথা নাড়িয়ে সায় দিল। আরমান বলতে আরম্ভ করলো। ছেলেগুলো আরমানকে দেখে অনেক ভয় পেয়ে গেছে। যে ছেলেটা চর খেয়েছে তার কান এখন ঝিমঝিম করছে। চরের শব্দে বাকিগুলোর মনে ভয় ঢুকে গেছে। আমরা আর কখনো এমন করব না। শুধু তুমি নয়, অন্য কোনো মেয়ের সাথে এমনটা করব না। আজ থেকে তুমি আমাদের ছোট বোন। বরং তোমায় কেউ ডিস্টার্ব করলে আমাদের জানাবে। তাকে হসপিটালে ভর্তি করার দায়িত্ব আমাদের। ছেলেগুলো আরমানের সাথে সাথে কথাগুলো বলল। মাথা নিচু করে আছে সবাই। ইতিমধ্যে আশেপাশের লোকও জড়ো হয়ে ফ্রিতে তামাশা দেখছে। এবার জলদি করে বাড়ি যা। আমি 3 গুণের আগে যেন তোদের এখানে না দেখি। 3 গোনার আগেই ছেলেগুলো উঠে পড়ে দৌড় লাগালো। লামিয়া কৃতজ্ঞতার দৃষ্টিতে আরমানের দিকে তাকিয়ে রইল, কিন্তু ঘটনার আংশিকতায় সে মুখ ফুটে কিছু বলতে পারল না। হাত পা তার অলরেডি কাঁপছে। আরমান আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ভুবন ভুলানো একটা হাসি দিল।
যাও বোন, নিজের পাশে ফিরে যাও। লামিয়া মাথা নাড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করলো। আরমান সবার দিকে চোখ বুলিয়ে সেখান থেকে সরে যেতে নিল। তখনই ও কিছুটা দূরে উল্টো দিকে একজনকে দেখতে পেল। নিমেষেই ওর চোখ দুটো ধপ করে জ্বলে উঠল। দৌড় লাগালো সেই ব্যক্তির দিকে। আজ সেই ব্যক্তি শেষ। হসপিটালের বেডের সামনে দুই হাত থুতনিতে রেখে গভীর চিন্তায় মগ্ন হয়ে বসে আছে আরমান। এই মুহূর্তে সামনে থাকা মানুষটাকে নিজ হাতে গলা টিপে হত্যা করে জেল খাটতে ইচ্ছে করছে। সেই মানুষটা আর কেউ নয়, নাজমুল। হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ হয়ে অচেতন হয়ে পড়ে আছে। আরমান যদি এখন পারত তাহলে ওকে এক্ষুনি তুলে মেয়েটার খবর জোগাড় করত, কিন্তু এখন ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাই অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তোকে আমি জানে মেরে ফেলতাম, শুধু মেয়েটার খোঁজ পাওয়ার জন্য পাছিয়ে লেগেছে। একবার শুধু মেয়েটাকে হাতে পাই, তারপর তোকে মেরে 14 শিখের ভাত খাওয়াবো, নয়তো তোকে খাওয়াবো। ইচ্ছে তো করছে এখনই শেষ করে দেই। রাগে ক্ষোভে আরমান তার নিজের হাত দুটো একবার নাজমুলের গলা পর্যন্ত নিয়ে আবার ফিরিয়ে আনলো। ওকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। তখনই এক ডাক্তার দরজা ঠেলে ভিতরে ঢুকলো। পেশেন্ট কি এখনো ঘুমাচ্ছে? কি হন আপনি ওনার? ওর জম। মানে কেউ নয়। ওনাকে এইরকম অবস্থা কে করেছে বলতে পারবেন? একটা মানুষকে কেউ এভাবে মারে? দেখুন, ব্যান্ডেজ করার পরেও সেখান থেকে রক্ত বের হয়ে লাল হয়ে আছে। আমি মেরেছি। ও যে জানে বেঁচে আছে, এটা ওর জন্য বেশি। ডাক্তার আরমানের কথা শুনে কিছুটা ভরকে গেল। ছেলেটা পাগল নাকি? নিজে মেরে আবার নিজেই হসপিটালে ভর্তি করেছে, সাথে হসপিটালের বিলও পে করেছে। সাধারণ বেডও নেয়নি, আলাদা ক্যাবিন নিয়েছে। কাল রাত থেকে এখন পর্যন্ত এখানেই আছে। মাথায় সমস্যা না হলে কি কেউ কখনো এমনটা করে? ডাক্তার তার বিগত বছরের অভিজ্ঞতায় এমন কোনো মানুষের দেখা পায়নি। আপনি কি আমার সাথে মজা করছেন? আপনি কি সম্পর্কে আমার বেয়াই হন যে আপনার সাথে মজা করব? আমি যা সত্যি তাই বলছি। আসলে কেউ তো এমনটা করে না, তাই জিজ্ঞাসা করলাম। কেউ করে না বলেই তো আমি করেছি। এখন বলুন, ওর জ্ঞান ফিরবে কবে? আমি আর অপেক্ষা করতে পারছি না। ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসবে। আমি পেশেন্টের পালস চেক করে দেখলাম, উনি আগের থেকে অনেকটাই সুস্থ আছে। যেহেতু উনি মাথায় আঘাত পেয়েছে, তাই ওনাকে প্লিজ কোনো প্রেশার দেবেন না। একবার ওর জ্ঞান ফিরুক, তারপর ওকে প্রেশার দিব নাকি আবার একটা স্মার্ট দিব, তা আমি ডিসাইড করব। কথাগুলো ঘুমন্ত নাজমুলের দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল আরমান। ওর চোখ দুটো দেখে কিছুটা ভয় পেয়ে গেল ডাক্তার। মনে হচ্ছে ওই চোখ দিয়েই ছেলেটাকে ভস্ম করে দিবে। খুব জোরে দরজাটা শব্দ করে বাইরে বেরিয়ে গেল আরমান। স্ট্রেঞ্জ, ভারী অদ্ভুত ছেলে তো। ছেলেটার প্রতি এতই যখন ঘৃণা, তাহলে হসপিটালে কেন নিয়ে এলো? মেরে ফেলে রেখে আসলেই তো পারতো। তা না করে নিজ দায়িত্বে হসপিটালে নিয়ে এসে তার ট্রিটমেন্ট করাচ্ছে। এর কিছুই না বোঝা আমি। আপনার কিছু বুঝতে হবে না, আপনি আপনার ডিউটি করেন। দরজা দিয়ে উকি মেরে কথাটা বলল আরমান। ডাক্তার কিছুটা বিব্রত অবস্থায় পড়ে গেল, কারণ সে ভেবেছিল আরমান আশেপাশে নেই। নাজমুলকে দেখে সেও বের হয়ে গেল। আরমান ছুটল ক্যান্টিনের দিকে। গতকাল সকালে সে বাসা থেকে বেরিয়েছে, তারপর থেকে পেটে কিছু পড়েনি। এখন কিছুটা না খেলে সমস্যা হয়ে যাবে। টং দোকানের টুলে বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছে শাহাদাত, নীরব, ফয়সাল। রুবেল এখনো আসেনি। দুপুরে রোদের তেজে সবাই হাঁপিয়ে গেছে। সেখানে এরা এই ভর দুপুরে চা খাচ্ছে। এদের একরকম অদ্ভুত কাণ্ড কারখানায় মাঝে মাঝে এলাকার মানুষ অবাক হয়ে যায়। অবশ্য অবাক হয়েই বা কি হবে? যেখানে ওদের বস আরমানই অদ্ভুত, সেখানে এরা কেন হবে না? চায়ে বেশ কয়েকটা চুমুক দিয়ে নীরব বাকি দুজনের উপর প্রশ্ন ছুড়ে দিল। ভাইয়ের কি হয়েছে রে? গত পরশু দুপুরের পর থেকে তারা দেখি না। সে কি রূপপুর থেকে এখনো আহে নাই? এতদিন তো ওই জায়গায় থাকার কথা না। ভাই তো গত পরশু রাতেই ওইখান থেকে আইয়া পড়ছে। তাইলে তারে দেখি না কে? কালকে রাইতে আড্ডা মারতেও আহে নাই। চাঁদার টাকাও আমরা তুললাম। ওস্তাদ তো কখনো এমন করে না। ভাই গতকাল দুপুরে জামালের পানের দোকানেও যাই নাই, তাই আমি তগো বাড়িতে গেছিলাম।
চাচি কইল কাল সকালে নাকি ভাই না খাইয়া বাইরে হইয়া গিয়েছিল। তারপর থিকা তার কোনো খোঁজ নাই, রাইতেও বাড়ি ফেরে নাই, আজকেও নাকি এখনো বাড়ি আহে নাই। আজকে খবর পাইলি কই থেকে? ভাইয়ের বাড়ির পাশে ওই সেন্টুর থিকা পাইলাম। বাজারে সাদাই পাতি কিনতে গিয়েছিলাম, দেহেই সেইখানে সেন্টুর লগে দেখা। এক কথায় দুই কথায় ভাইয়ের কথা জিগাইলাম, ও এগুলো কইল চাচি নাকি অনেক চিন্তায় আছে। হুট কইরা ওস্তাদের হইল কি? ওস্তাদ তো কখনো এমন করে না, কোনো জায়গায় যাওয়ার আগে আমগো কইয়া যায়। এবার ভালো মন্দ কিছু কইল না, পুলিশের কেস না তো আবার? আরে না, পুলিশের কেস হলে এতক্ষণ খবর পাইতাম না। দেখ ওস্তাদের লাভ কেস কিনা, এমনও তো হইতে পারে ভাই কারো প্রেমে পড়ছে। না যাই না, উল্টা পাল্টা কথা কইস না। এখন একটা ভাইরে ফোন দে, দেখ কই আছে। আমার ফোনে টাকা নেই। শাহাদাতের বলতে দেরি হলেও ফয়সালের কল দিতে দেরি হলো না, কিন্তু রিং হলেও আশপাশ থেকে কোনো রেসপন্স পাওয়া গেল না। রিং হয়েই নিজে থেকে কেটে যাচ্ছে। ওস্তাদের ধরে না, হয়তো কোনো কামে বিজি, তারে এখন ডিস্টার্ব না করাই ভালো, নয়তো সে রাইগা যাইতে পারে। নীরব আশেপাশে তাকিয়ে কাপে শেষবারের মতো চুমুক দিয়ে জিজ্ঞেস করলো, রুবিলিয়া কো? ওরে দেখতাছি না। ওরে বলে বাড়িতে একটু কাম আছে, তাই আহে নাই। কাম সাইরা বিকালে আইব। চাচা, 3টা সিগারেট দিয়েন তো, বাকি লেখা রাখেন, ওস্তাদ আইয়া টেহা দিব। দোকানদার চাচা 3টা সিগারেট প্যাকেট থেকে বের করে ফয়সালের হাতে দিল। ফয়সাল নিজের জন্য একটা রেখে বাকি দুটো শাহাদাত ও নীরবের দিকে এগিয়ে দিল। 3জন সিগারেট মুখে নিয়ে দোকানে থাকা রশিতে ঝুলন্ত দেশলাই ম্যাচ দিয়ে সিগারেটের মাথায় আগুন জ্বালিয়ে ফু দিতে দিতে নিজেদের গন্তব্যে হাঁটতে লাগলো। সারা শরীর অসহ্য ব্যথায় কুকড়ে যাচ্ছে নাজমুল, মাথাটাও মনে হচ্ছে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। চোখ দুটো টেনে মেলতে ইচ্ছে করছে না, তবুও ধীরে ধীরে চোখ দুটো মেলল। চোখ খুলে আশেপাশের অবস্থা বোঝার চেষ্টা করলো। এদিক সেদিকে তাকিয়ে সামনের দিকে তাকাতে কিছুটা ভয় পেয়ে গেল। একটা ছেলে কপালে হাত দিয়ে মাথা নিচু করে ওর সামনে বসে আছে। মানুষটিকে চিনতে তার কিছু সময় লাগলো। যখন চিনল তখনই গতকাল রাতের মারের কথা মনে পড়ে গেল। ফ্ল্যাশব্যাক। হাতির ঝিলের ব্রিজের এক কোণে জুয়ার আড্ডা বসেছে। দুলাল, সিফা, ত্রিপন, সজীব প্রতিদিন তাদের আড্ডা বসে। সেখানে আজ নাজমুলও আছে। আনুষাকে বিক্রি করে যেই 50,000 টাকা পেয়েছিল তার মধ্যে 40,000 টাকা তার হাতে এসেছে, বাকি 10,000 ওর বন্ধু রিপনের কমিশন। কারণ বুদ্ধিটা রিপন দিয়েছিল। এই রিপনই ছিল নাজমুলের সেই বন্ধু যার বাড়িতে আনুষাকে নিয়ে নাজমুল উঠেছিল। 40,000 টাকা পেয়ে সে এখন খুশিতে আত্মহারা। তাছাড়া আনুর ব্যাগে 6,000 টাকা, গলার চেন, কানের দুল, হাতের একটা রিং তো আছেই। এত কিছু দিয়ে তার এই মাসটা ভালোই যাবে। মাস শেষ হওয়ার আগে আরেকটা বোকা মেয়ে খুঁজতে হবে যাতে করে নিজের শিকার বানাতে পারে। কিরে নাজমুল্লা, আজকে তোরে অনেক খুশি লাগতেছে, ঘটনা কি? মনে লাড্ডু ফুটতেছে মনে হয়, তাই তো কখন থেকে মিটমিট করে হাসতেছে। আর বলিস না, নাজমুল্লা তো আজ অনেক বড় দাও মারছে, সেই খুশিতে মনে লাড্ডু ফুটছে। তাসের চাল দিতে দিতে একগাল হেসে উত্তর দিল রিপন। কুইন তাসের কার্ডটা নিজের সামনে 2 আঙ্গুলের ফেলে একটা বাঁকা হাসি দিল নাজমুল। তবে ওদের কথার কোনো উত্তর দিল না। নতুন দাও মারলি আর তার ট্রিট দিবি না? আজকে কিন্তু বাংলা মদে কাম হইব না, তার থেকে দামিটা চাই, তাও আমাগো সবাই রে নাজমুল খাওয়াইব। শালা আজকে কোনো কথা শুনুম না তোর, আমাগো দামিটা চাই। হ, ঠিক কথা কইছস, আজকে নাজমুল আমগো সবাই রে খাওয়াইব। আচ্ছা যা, আমি খাওয়া মানে জলদি করে চাল দে, দেখা যাক কে জিতে। যে জিতবো সে তো সোনার হরিণ পাইব, কারণ আজকে 10,000 টাকার জুয়া আড্ডা। জুয়ার আসর তাদের ভালোই চলছে। একসাথে বসে নানা কথা বলে হাসি ঠাট্টায় নিজের সামনে কার্ড ছুঁড়ে মারছে। যে চালে জিততে
জিতেছে সে সবগুলো কার্ড নিজের জিম্মায় নিয়ে নিচ্ছে। পুরো খেলার আসরটাই এখন জমজমাট। সবার লক্ষ্য আজ জিততে হবে। যে জিতবে তার পকেটে পুরো 10,000। এমন সময় হুট করে ঝড়ের বেগে সেখানে আরমান উপস্থিত। নাজমুলের কলার ধরে উঠিয়ে কোনো কথা না বলে উড়াধরা মায়ের। ওর সাথে বাকি 4 জন আরমানের কাণ্ডে হতবাক। হঠাৎ ঘটে যাওয়া কিছুই বুঝলো না। ওই মেয়েটা কোথায়? জলদি বল, কোন জায়গায় বিক্রি করে দিয়েছিস ওকে? যদি না বলিস তাহলে জানে মেরে ফেলবো। একের পর এক ঘুষি পড়ছে নাজমুলের মুখে। নাক দিয়ে রক্ত ধারা বইছে, কিন্তু তারপরও আরমান থামছে না। দুলাল, রিপন, সিফাত, সজীব এসে আরমানকে কাবু করতে পারছে না। আরমানকে আটকাতে গিয়ে উল্টো আরমানের হাতে মার খেয়ে সেখান থেকে নিজের জান নিয়ে পালালো। বন্ধুকে নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করলো না। নাজমুলের অবস্থা খারাপ। মারতে মারতে ওর সেন্স যে চলে গেছে সেদিকেও খেয়াল নেই আরমানের। এখনো মনের আশ মিটিয়ে মেরেই যাচ্ছে। যখন হুঁশ এলো ততক্ষণে নাজমুল অজ্ঞান, কিন্তু ওর মুখ থেকে মেয়েটার খবর বের করতে পারেনি। তাই না চাইতেও নাজমুলকে নিয়ে হসপিটালে ভর্তি করালো আরমান। ফ্ল্যাশব্যাক অ্যান্ড নাজমুল যথাসম্ভব শব্দ না করার চেষ্টা করলো। শব্দ করলেই আরমান মাথা উঠিয়ে ফেলবে, আর মাথা উঠালেই ওর সর্বনাশ। পা দুটো টান করতে গিয়ে না চাইতেও আহ করে উঠল নাজমুল। সাথে সাথে বিদ্যুতের গতিতে মাথা উঠিয়ে রাগী দৃষ্টিতে তাকালো আরমান। ওর চোখ দুটো বলে দিচ্ছে ও এই মুহূর্তে কতটা হিংস্র। লাল চোখ জোড়া দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি। হিংস্র চাহনি দেখে নাজমুল বেশ কয়েকটা শুকনো ঢোক গিলল। মেয়েটা কোথায়? কোন মেয়ে? কোন মেয়ে তুই জানিস না? আরমানের ঠান্ডা হিম করা কণ্ঠে নাজমুলের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। গতকাল মারের কথা সে এখনো ভুলেনি। সারা শরীর এখনো ব্যথায় অবশ হয়ে আসছে। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে, কিন্তু তা তো করতে পারবে না। কি রে, কথা বলিস না কেন? আমি কিছু জিজ্ঞেস করছি। আমি ঠিক বুঝতে পারছি না আপনি কোন মেয়ের কথা বলছেন। হাতের সামনে থাকা চাচের র্যাকেটটাকে আরমান দাঁড়িয়ে এক ঝাটকায় ফেলে দিল। চাচ ভাঙার শব্দে নাজমুলের আত্মা কেঁপে উঠল। র্যাকের ওপর থাকা কাচের গ্লাস প্লেট ও সুপের বাটিটা ভেঙে টুকরো টুকরো হয়ে নিচে পড়ে আছে। তারপরও আরমানের রাগ কমছে না, উল্টো দিকে ঘুরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। কিছু সময় যাওয়ার পর নাজমুলের দিকে ঘুরেই ওর কলার ধরে রাগী কণ্ঠে বলল, গত পরশু যাত্রাবাড়ি থেকে যে মেয়েটাকে নিয়ে হাতির ঝিলে বাস উঠছিলে, সে মেয়েটার কথা জিজ্ঞেস করছেন। আনুষার কথা জিজ্ঞেস করছেন আপনি? আনুষা? নামটা শুনতেই আরমান হৃৎপিণ্ডটা ধক করে উঠল। সারা শরীর একটা ভালো লাগার শিহরণ বয়ে গেল। না চাইতেও ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটে উঠল। হ্যাঁ, ওই আনুষার কথা আমি বলছি। কোথায় আনুষা? কথা বলছিস না কেন? তুই ওকে কোথায় বিক্রি করে দিয়েছিস? এবার নাজমুলের মনে হলো কেউ ওর শ্বাস রোধ করে রেখেছে। চোখে মুখে স্পষ্ট ভয় ফুটে উঠেছে। ভয়ে ভয়ে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। এক সময় পেয়েও গেল। বেডের পাশেই ফল কাটার ছুরিটা পড়ে আছে। সেটা আরমানের অগোচরে হাতে তুলে নিয়ে আরমানের হাতে একটা পোজ মেরে দিল। কিন্তু আরমান একটা টু শব্দও করলো না, বরং নাজমুল যখন আবার পোজ দিতে গেল ওর হাত বাঁকা করে ছুরিটা নিয়ে ওর গলায় ধরলো। আমার সাথে চালাকি? এই আরমানের সাথে চালাকি? আমি হলাম তোদের দাদা, তাই দাদের সাথে সব চালাকি করিস না, কারণ দাদা অনেক আগে সব রাস্তা পার করে এসছে। তুই কি ভালো ভালো বলবি, তুই কি গলা একটা পোস্ট মেরে দেব? না না, বলছি। জলদি বল। ওকে আমি মেয়েদের দালালের কাছে বিক্রি করে দিয়েছি। এতক্ষণে বোধহয় ওরা আনুষাকে পতিতাপল্লীতে বিক্রি করে দিয়েছে। কথাটা শোনা মাত্র আরমানের মাথায় বাজ ভেঙে পড়ল। ওর হাতের বাঁধন আলগা হয়ে গেল। যদিও সে প্রথম থেকে এরকমটা ভেবে আসছে, তারপরে ভীষণ খারাপ লাগছে। বাচ্চা মেয়ে ধোকায় পড়ে কত বড় বিপদে পড়েছে। আরমানের হাতের বাঁধন আলগা হতেই
নাজমুল আবার আক্রমণ করতে নিল, কিন্তু তার আগেই আরমান ওকে কাবু করে ফেলল। ওকে কোথায় গেলে পাবো? আমার লাগছে। লাগার জন্যই তো ধরেছে। জলদি বল, মেয়েটাকে কোথায় গেলে পাবো? হাতির ঝিলের আশেপাশের এলাকায় আছে। শুনেছিলাম পুলিশের ঝামেলা চলছে। পুলিশ নাকি খবর পেয়ে গেছে, তাই ওদের ধরার জন্য মাঠে নেমেছে। তাই ওরা কোথাও যায়নি। পুলিশের ঝামেলা শেষ হলেই ওদের বিক্রি করে দেবে। ঠিকানা বল। বলবো না। নাজমুল বলতে মানা করতে দেরি, ওর শরীরে ঘুষি পড়তে দেরি হলো না। ইচ্ছে মতো মারছে আরমান। নাকের পর পর কয়েকটা পাঞ্চ মারতেই নাজমুল চেঁচিয়ে উঠল, বলছি হাতের ঝিলের ব্রিজের উল্টো দিকের কলোনিতে গেলেই একটা বিশাল বস্তি দেখা যাবে। এর ভিতরে গিয়ে খোঁজ নিলেই পেয়ে যাবেন। তবে অবশ্যই নিজেকে কাস্টমার হিসেবে পরিচয় দিতে হবে, তাহলে ওরা নিজ দায়িত্বে আপনাকে সেই মেয়েদের দাদাদের কাছে নিয়ে যাবে। আজকে বিকেলে ওদের নিয়ে যাওয়ার কথা। দেরি করলে আনুষার কোনো খোঁজ আপনি পাবেন না, কারণ ওই মেয়েদের দালালরাও জানে না মেয়েগুলো কোন পল্লীতে যাবে। কথা শেষ হতেই নাজমুলের মুখের মধ্যে আরও কতগুলো পাঞ্চ মারল আরমান। নাজমুলের মুখ নাক দিয়ে রক্ত পড়ছে। তারপর থামলো না আরমান, ইচ্ছে মতো কয়েক ডোজ দিল। নাজমুলের শরীর একটুও শক্তি নেই, চোখে ঝাপসা দেখছে। আপনি আনুষার কে হন? মাত্র আরেকটা ঘুষি মারার জন্য আরমান হাত উঠিয়েছিল। নাজমুলের প্রশ্ন শুনে থেমে গেল, কিছু না ভেবেই উত্তর দিয়ে দিল, ওর হাজব্যান্ড। ওর সাথে আপনার বিয়ে ঠিক হয়েছিল? হয়নি, তবে হবে। নাজমুল ওর কথার কিছু বুঝলো না, কারণ ও মুখে প্রশ্নবোধক চিহ্ন এঁকে আরমানের দিকে তাকিয়ে আছে। আরমান ওকে ছেড়ে দিয়ে বের হয়ে গেল। নাজমুল ধপ করে বেডে পড়ে গেল। এখন ওর সারা পৃথিবী ঘুরছে। একসময় চোখ দুটো বনে হয়ে গেল। আরমান কেবিন থেকে বেরিয়েই ছুট লাগালো। ওর হাতে সময় নেই, এক্ষুনি যেতে হবে। হাতের কাটা জায়গায় থেকে রক্ত পড়ে সাদা শার্ট রঙিন করে ফেলেছে, তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। ওর লক্ষ্য এখন আনুষা। হাতির ঝিল যেতে 4টার বেশি বেজে গেল। বিকেল গড়িয়ে পড়েছে। আরমানের হাত পা কাঁপছে। এত কিছু করেও যদি আনুষাকে না পায় তাহলে ও শেষ। এত ভয় ওর জীবনেও করেনি। সেবার যখন পুলিশ ধরে নিয়ে 2 দিনের জন্য হাজতে পড়েছিল তখনও এতটা ভয় করেনি। আজ মনে হচ্ছে কেউ ওর হৃৎপিণ্ডে বারবার ছুরিকাঘাত করছে। নার্ভাস নিয়েই আরমান হাতির ঝিলের অপর পাশের কলোনিতে এসে পড়ল। কেন যে তোর মনের মতো হইতে পারলাম না, কত ভালোবাসি তোরে কইতে পারলাম না। মনের দুঃখ মনে রইল, মনের দুঃখ মনে রইল, সইলাম বেদনা। কেন যে তোর মনের মতো হইতে পারলাম না, কত ভালোবাসি তোরে কইতে পারলাম না। তোরে ভালোবেসে যাব জিতি কি বাহারি, তোর জন্য কষ্ট নদী দিয়ে যাব পারি। তোরে ভালোবেসে যাব জিতি কি বাহারি, তোর জন্য কষ্ট নদী দিয়ে যাব পারি। ভালোবেসে সইতে রাজি, ভালোবেসে সইতে রাজি, হাজার যাতনা। কেন যে তোর মনের মতো হইতে পারলাম না, কত ভালোবাসি তোরে কইতে পারলাম না। হাতে থাকা মুঠোফোনে মিলনের গান বাজছে। তার সাথে মিলিয়ে ভাঙা গলায় গাইতে গাইতে বস্তির ভেতর থেকে বের হলো মিঠু। সে এই বস্তিরই ছেলে। সারা বস্তির খবর যদি কারো কাছে থাকে তাহলে এই মিঠুই সেই ব্যক্তি। আরমান বস্তির সামনে এসে এদিক সেদিক দেখতে লাগলো। তখনই মিঠু সামনে এসে দাঁড়ালো। ভাই কি কাউরে খুঁজতেছেন? কারে বস?
উৎসুক চোখে মিঠু চাতক পাখির দৃষ্টিতে আরমানের উত্তরের অপেক্ষা করতে লাগলো, কিন্তু আরমান এদিক সেদিক চোখ বুলিয়ে যাচ্ছে। কি লাগবো কোন? এ সারা বস্তির খবর আমার কাছে পাইবেন। গলায় থাকা গামছাটা ভাব নিয়ে একটা প্যাচ দিয়ে কথাটা বলল মিঠু। আরমান চোখ দুটো ছোট ছোট করে ওর দিকে তাকালো। বিশ্বাস না করলে নাই, আমারে টাকা দিবেন, আমি সারা বস্তির খবর গড় গড় করিয়া কইয়া দিমু। টাকা ছাড়া আমি আবার কাম করি না। আমার কতগুলো মেয়ে লাগবে, কোথায় গেলে পাবো? টাকা নগদ দিয়ে দেবো। মিঠু কপাল কুঁচকে আরমানের দিকে তাকালো। দেখে তো ভদ্র ছেলেই মনে হচ্ছে। ও যে এই কথা বলবে তা ভাবতে পারিনি। তবে ভেবেই বা কি হবে? এই লাইনে কত রঙের মানুষ দেখলো, তা এই বস্তিতে না থাকলে জানতই না। আরমানকে টেনে মিঠু একটা পুরনো ভাঙাচোরা দেয়ালের আড়ালে নিয়ে গেল। আপনারে দেখা তো এই লাইনের মনে হয় না। সত্যি কি আপনি মাইয়া কিনতে আইছেন নাকি অন্য কিছু করতে? এই রে, ধরে ফেলো নাকি? ধরা পড়লে চলবে না। ভয় পাস না আরমান, মাথা কাটা। এত দূর এসে হেরে গেলে চলবে না। তোর যে মেয়েটাকে লাগবে। কথা কন না কেন? আরে ভাই, এই লাইনের না হইলে কি এখানে আসতাম বলেন? আমি এই লাইনেরই। এবার আমাকে ওই মেয়েদের দালালের কাছে নিয়ে যান তো। আমার হাতে বেশি সময় নাই। বেশি সময় নেই মানে? বেশি সময় নেই মানে হলো আমি অনেক দূর থেকে এসছে, আবার রাত হওয়ার আগে সেখানে ফিরতে হবে, তাই বললাম হাতে বেশি সময় নেই। আগে আমার কমিশন দেন, তারপর বাকি কাজ। আরমান পকেট থেকে মানিব্যাগটা বের করে চকচকা দুটো 1000 টাকার নোট মিঠুর হাতে দিল। চকচকে 1000 টাকার নোটের মতো মিঠুর চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। খুশিতে গদগদ হয়ে বলল, আমার সাথে আসেন বস, আপনারে আমি সবচেয়ে সুন্দরী রূপবতী মাইয়া পছন্দ করাইয়া দিব। আপনি কারেক্ট জায়গায় আসছেন। একবার এখান থেকে মাইয়া নিলে আপনার ব্যবসা পুরা জমজমাট হইয়া বসব। তখন আপনি বারবার আসবেন। চিপাগলের ভেতর দিয়ে যেতে যেতে বকবক করছে মিঠু। আরমানের সেদিকে কোনো খেয়াল নেই, আর মন প্রাণ সব এখন চাইছে আনুষাকে যেন পেয়ে যায়, আর কিছু লাগবে না। খবর পেয়েছিলাম আজ বিকেলে নাকি সব মেয়ে বিক্রি হয়ে যাবে। সবাই কি আছে নাকি কেউ কিনে নিয়ে গেছে? আমার আসলে সবচেয়ে ভালো মেয়েগুলো লাগবে, তাই জিজ্ঞেস করলাম। আজকে তো পুরান কাস্টমার গো আহনের কথা, কিন্তু তারা এখনো আহে নাই। তাই আপনি বস নিশ্চিন্তে থাকেন, সবচেয়ে ভালোগুলোই আপনি পাইবেন। তবে রেট একটু বেশিও হইয়া যাইব। রেট বেশি হলেও কোনো সমস্যা নেই, আসল জিনিসটা পেলে হলো। আরমান বড় করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এতক্ষণে দেহে প্রাণ পাখিটা ফিরে এলো। ও তো ভয়ে শেষ হয়ে যাচ্ছিল। এই বুঝি সব শেষ? এখন বুকের ওপর থেকে পাথরটা সরে গেছে। মাথা নিচু করে চিপাগলির ভেতর দিয়ে মিঠুর পিছু পিছু যেতে লাগলো। বস্তির বাসাগুলো বেশিরভাগ পলিথিন ও বাঁশের কঞ্চি দিয়ে ছাদ দেওয়া, তাও খুব নিচু করে। মিঠু ওর থেকে উচ্চতায় কিছুটা খাটো বলে অনায়াসে যেতে পারলেও আরমানকে মাথা নিচু করে যেতে হচ্ছে, নয়তো বাঁশের কঞ্চি দিয়ে খোঁচা খাওয়ার সম্ভাবনা আছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছালো ওরা দুজন। হাতির চিলে লেকের সামনে বসে আছে আরমান। চোখ দিয়ে তার নোনা জল গড়িয়ে পড়ছে। এই মুহূর্তে নিজেকে পৃথিবীর দুঃখী মানুষদের মধ্যে একজন মনে হচ্ছে। মাত্র 1 ঘন্টা কারোর সাথে থেকে যে কাউকে ভালোবাসা যায় তা আনুষার সাথে দেখা না হলে আরমান হয়তো জানতই না। আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বিড়বিড় করে নিজের সব আকুতি জানাচ্ছে আরমান। আল্লাহ, আজ নিজেকে এত নিঃস্ব কেন মনে হচ্ছে? আমি কি কখনো আনুষাকে পাবো না? ওকে ছাড়া তো আমার নিজেকে শূন্য মনে হবে। তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি প্রমিস করছি। চাঁদাবাজি ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব, কোনো খারাপ কাজ করবো না, নিয়মিত 5 ওয়াক্তের নামাজ পড়বো। তুমি শুধু আমার কাছে ফিরিয়ে দাও ওকে। মুখ ঢেকে নীরবে কাঁদতে লাগলো আরমান। কত আশা নিয়ে সে বস্তিতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে ওদের ডেরা থেকে কয়েকটা মেয়ে নাকি পালিয়েছে, তার মধ্যে আনুষাও আছে। প্রথমে বিশ্বাস না করে তন্ন তন্ন করে খুঁজে আনুষাকে পেল না। তারপর ভাবলো ওই মেয়েদের দালাল
শরীফা ও রিমা হয়তো ওদের বিক্রি করে দিয়ে এখন মিথ্যা বলে নাটক করছে, তাই ওদের শাসিয়ে অনেক কিছুর ভয় দেখালো। বেচারিরা ভয় পেয়ে জানালো তারা কোনো মেয়েকেই এখন অবধি বিক্রি করেনি, ওরা সত্যি পালিয়েছে। এটা শুনে আরমান পুরো ভেঙে পড়েছিল। সেখান থেকে এসে এই হাতির ঝিলের বসে আছে, বুক পকেটে থাকা মোবাইলে একের পর এক রিং হচ্ছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও চোখ মুছে সেটাকে বের করলো। মোবাইল স্ক্রিনে মা লেখাটা ভাসছে। রিসিভ করে কানে দিতেই অপর পাশ থেকে উৎকণ্ঠা মিশ্রিত শাহানা বেগমের কথা শোনা গেল। হ্যালো আরমান, কোথায় তুই বাবা? সে যে গতকাল সকালে না খেয়ে বের হয়ে গেলি, আজ রাত হতে চলল, কিন্তু তুই বাসে আসছিস না। কি হয়েছে তোর? তুই তো কখনো এমন করিস না। আরমান যথাসম্ভব নিজেকে শান্ত রেখে উত্তর দিল, যদিও তার এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, তবে তা করা যাবে না, তাহলে তার মা টেনশন করবে। তুমি চিন্তা করো না, আমি ভালো আছি। আসলে একটা কাজের ছিলাম, তাই প্রচুর ব্যস্ত ছিলাম, যার কারণে তোমাদের কল করে জানাতে পারিনি। তুমি আমার জন্য একদম চিন্তা করো না, আমি একটু পরেই রওনা দিব। তোর কি হয়েছে বাবা? তোর গলা এমন শোনাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আমার কিছু হয়নি মা, তুমি খামোখা চিন্তা করছো। সারাদিন কাজে ছিলাম, তাই একটু হরণ লাগছে। আহনা আহনা কেমন আছে? ওর সাথে তো 2 দিন ধরে কথাই হয়নি। অহনা পাগল করে ফেলছে। ভাইয়া কখন আসবে, ভাইয়া কখন আসবে? আমরা দুজন ভালো আছি, তুই জলদি ফিরে আয়। দুপুরে কিছু খেয়েছিস? কথাবার্তা তো কিরকম যেন লাগছে। হ্যাঁ মা, খেয়েছি। মনে মনে তওবা করলো আরমান, নিজের মাকে কতগুলো মিথ্যা কথা বলল। হুট করে সামনের দিকে চোখ পড়তেই মাথার মধ্যে চিনচিন করে রাগ উঠতে লাগলো। তড়িঘড়ি করে শাহানা বেগমকে বলল, আচ্ছা রাখছি মা, আমি একটু পরেই রওনা দেব, তবে একা নয়, তোমার ছেলের হবু বউকে সাথে নিয়ে ফিরবো। অপর পাশ থেকে শাহানা বেগমকে কিছু বলতে না দিয়েই কলটা কেটে দিল আরমান। মোবাইলটা পকেটে ঢুকিয়ে দৌড় দিল সামনের দিকে। হাতির ঝিলের চক্রাকার বাসের মতো আমি এখন লোকের সামনে চক্রাকারে ঘুরছি। এদিক সেদিক গেলেও আবার ঠিক এক জায়গায় এসে পড়ি। মাত্র 2 দিন ওদের কাছে বন্দী ছিলাম, তাতে মনে হচ্ছে কত যুগ পেরিয়ে গেছে। তাই তো একটু সুযোগ পেয়ে আমি আর 2টো মেয়ে সেখান থেকে পালিয়ে এসেছি। ও মেয়ে 2টো ওদের নিজেদের বাসায় চলে গেছে, কিন্তু আমি কোথায় যাব? আমার কাছে তো কিছু নেই। মোবাইল, টাকা, জামা কাপড়, যাবতীয় স্বর্ণের অলংকার ওই নাজমুল শয়তানটা রেখে দিয়েছে। একবার নাজমুল্লাহ হারামি তোকে হাতে পাই, তাহলে তোর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো, তোর বাপের নাম ভুলিয়ে দিব। আমার সাথে বাটপারি, তোকে যদি জনসম্মুখে আমার পায়ের জুতো দিয়ে গালে 2টো বাড়ি না দিতে পারি, তাহলে আমার মন শান্ত হবে না। শয়তান কুত্তা বিলাই, আমাকে বোকা পেয়ে এত বড় ক্ষতি করলি তুই না? আমি ছেড়ে দিলেও আল্লাহ তোকে ছাড়বে না। আজ যদি আমি না পালাতাম, তাহলে আমার নামের আগেও নষ্টা শব্দটা লেগে যেত। নিজের মনে বিড়বিড় করতে করতে একপাশে বসলাম, তখনই ঝড়ের গতিতে কেউ এসে আমার গালে জোরে একটা চড় মেরে বসলো। আমি টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। মুখ তুলে তাকিয়ে আবছা আলোতে আরমানকে দেখতে পেলাম। রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে। আমি বেশ ভয় পেয়ে গেলাম। তাকে কিছু বলার আগেই সে আমাকে ঝাটকা মেরে দাঁড়া করিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। কি ভাবো নিজেকে? তোমার যদি কিছু হয়েছে তো তাহলে কি হতো ভেবেছো কি? তোমাকে আমি কোথায় কোথায় খুঁজছি, তার কোনো আইডিয়া আছে তোমার? আমি পাগল হয়ে যাচ্ছিলাম। একটু আগে মনে হচ্ছিল আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। কে বলেছিল তো পাকনামি করতে? আমার জন্য আরেকটু সময় অপেক্ষা করা যেত না? পালিশের কি দরকার ছিল? তুমি কি জানো তোমাকে ছাড়া আমার কতটা খারাপ লেগেছিল? সে আমাকে জড়িয়ে অনর্গল কথা বলে যাচ্ছে, মাঝে মাঝে নাক টানছে, তার মানে সে কাঁদছে। আমার কাঁধে মুখ গুজে রেখেছে, সেখানে ঠান্ডা স্পর্শ পাচ্ছি। আমি হতবাক হয়ে তার কথা শুনছি। আমাকে ছেড়ে 2 হাত দিয়ে আলতো করে আমার 2 গাল স্পর্শ করলো। এই মুহূর্তে মনে হয়েছে আমার নিঃশ্বাসকে আটকে রেখেছে।
তোমাকে আমি সারা বারটা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। যখন এত কিছু করে তোমার খোঁজ পেলাম, সেখানে গিয়ে জানলাম তুমি পালিয়েছ। তখন নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আমি তোমাকে রক্ষা করতে পারিনি, নিজেকে শেষ করে দিতে মন চাইছিল। তখনই তোমাকে দেখলাম, হুট করে রাগ উঠে গিয়েছিল, তাই চট্টা মেরেছি। এটা বেশি পাকনামির শাস্তি। আই এম সরি। তোমার অনেক লেগেছে। আমার গালে হাত বুলাতে বুলাতে কথাগুলো বলল আরমান। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছি। আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। তার চোখে ছিল না কোনো খারাপ উদ্দেশ্য কিংবা প্রতারণা, বরং তার চোখ দুটোতে ছিল আমাকে হারিয়ে ফেলার যন্ত্রণা আর একরাশ ভালোবাসা। আমাকে কেন খুঁজছেন আপনি? আমার যতটুকু মনে হচ্ছে আমি আপনাকে ওই বাসের ঘটনা ছাড়া অন্য কোথাও দেখিনি। সামান্য ঘন্টা খানেক পরিচয়ে একটা মেয়েকে কেন খুঁজছেন, যার নামটাও আপনি জানেন না? শুধুমাত্র মেয়েটাকে দুটো মানুষরূপী পশুদের হাত থেকে বাঁচিয়েছেন। যদি বলি ভালোবাসি, তাই করেছে। আরমানের সোজা সাপটা উত্তরে আমার বুকটা ধপ করে উঠল। মাত্র কিছু সময় দেখেও কেউ ভালোবাসতে পারে, এটাও সম্ভব। মাসখানেক পর সবুজ রঙের একটা কাতান শাড়ি পরে মাথায় আধ ঘোমটা দিয়ে বসে আছি পাত্রপক্ষের সামনে। আমার পেছনে দাঁড়িয়ে আছে নাফিস ভাইয়া ও তানিয়া ভাবি। আমার ব্রিটিশ ফুপু অবশেষে বাধ্য হয়ে তাদের বিয়েতে রাজি হয়েছে। অপর পাশে ফুপু, চাচারা ও বাবা বসে আছে। আমার দুই ভাই খুশিতে একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছে। আনুর মা চাচিরা পর্দার আড়ালে দাঁড়িয়ে এখনকার অবস্থা বোঝার চেষ্টা করছে। এর মধ্যে আরমানের মা শাহানা বেগম বলে উঠলেন, বিআই সাহেব, আমরা খুব শীঘ্রই অনুমাকে ঘরে তুলতে চাই। আজই বিয়ের ডেটটা ঠিক করে নিতে চাই। আমাদের কোনো সমস্যা নেই, আপনাদের সুবিধা মতো ডেট দেন। আপনাদের ছেলের বউ আপনারা নেবেন, আমাদের কিসের আপত্তি? তাহলে আগামী শুক্রবারের পরে শুক্রবার অনুষ্ঠান করে আমরা বৌমাকে নিয়ে যাব। আপনারা রাজি তো? আলবাত রাজি। কই গো আনুর মা, মিষ্টির প্লেটটা নিয়ে আসো। মিষ্টি মুখ করতে হবে তো নাকি? মা মিষ্টির পুরো বক্স নিয়ে হাজির হলো। সবাই খুশিতে মিষ্টি মুখ করছে। আমি লজ্জায় মাথা নিচু করে রেখেছি। মাথা উঠিয়ে আরমানের দিকে তাকাতেই দেখলাম সে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই সুযোগ বুঝে এক চোখ মেরে দিল। আমি চোখ রাঙিয়ে তাকাতেই আরেক চোখ মারল। আজ যে আমি কতটা খুশি তা বোঝাতে পারবো না। সেদিন হাতিরঝিলের আরমানের কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। তারপর আমার হাত ধরে তাদের বাসার বাস ধরলো। সারা রাস্তায় আমার হাত শক্ত করে ধরেছিল। মনে হচ্ছিল ছিঁড়ে দিলেই আমি পালিয়ে যাব। তাদের বাসায় নিতেই তার মা আমাকে খুশি মনে মেনে নিল। এর পরের দিন আরমান নিজ দায়িত্বে আমাকে বাসায় পৌঁছে দেয়। বাসার ঝামেলা সামলাতে আরমান অনেক সাহায্য করে। আমার মা যেহেতু আমার পক্ষে ছিল, তাই বাবাকে ঠান্ডা করতে বেশি দিন লাগে না। এর মধ্যে আরমান চাঁদাবাজি ছেড়ে ছোটোখাটো একটা কোম্পানিতে চাকরিতে জয়েন করে। ততদিন আমি সবাইকে বলে দিয়েছি আরমান কিভাবে আমাকে প্রত্যেকটা বিপদে বাঁচিয়েছে। বাসার সবাই আরমানকে পছন্দ করে ফেলে। সুযোগ বুঝে একদিন আরমানকে বাসায় নিয়ে এসে সবার সাথে পরিচয় করে দেই। আরমান ওর অতীতের কিছু লুকায় না, সব কিছু খুলে বলে। আমি ভয়ে ভয়ে ছিলাম বাবা বোধহয় আরমানকে মেনে নিবে না, কারণ ও একজন চাঁদাবাজ ছিল। কিন্তু আমাকে অবাক করে সেদিন বাবা আরমানকে জড়িয়ে ধরে বলেছিল, বাবা আমি আনুর থেকে সবই শুনেছি। তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ। যে ছেলে একটা মেয়ের জীবন বাঁচাতে পারে সে কখনোই খারাপ হতেই পারে না। আমার কোনো আপত্তি নেই, তুমি তোমার মাকে নিয়ে বিয়ের ডেট ফিক্সড করতে এসো। অবশেষে সেই দিনটা আমাদের জীবনে চলে এলো। বর্তমানে আমি ও আরমান আমার ছোট চাচার বাসার ছাদে দাঁড়িয়ে আছি। ঘোমটা খুলে দূর আকাশের দিকে তাকিয়ে আছি। জীবনে একজন ভুল মানুষের কাছে গিয়ে আমি আসল মানুষের দেখা পেলাম। আরমান আমার সামনে এসে তুড়ি বাজিয়ে বলল, কি ম্যাডাম, কি ভাবছেন? মাসখানেকের মধ্যে থেকে কি হয়ে গেল। জীবনটা বোধহয় এরকম অদ্ভুতই। কোথা থেকে কোথায় মোড় নেয় তা আমরা কিছুই জানি না।
মাসখানেক আগে আপনি কোথায় ছিলেন আর আমি কোথায়? যেটা আমাদের জন্য ভালো মান আল্লাহ তাআলা তাই করেন। সেদিন বাসে যদি ওই ঘটনা না ঘটতো তাহলে তোমার সাথে আমার দেখা হতো না, আর তোমার সাথে দেখা না হলে আমি চাঁদাবাজি না ছেড়ে ভালো পথে যেতাম না। আমি প্রমিস করেছিলাম আল্লাহর কাছে, যদি তোমাকে সেদিন পাই তাহলে আমি সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমি এখন তাই করছি। আমার সাথের বাকি 4 জন চাঁদাবাজি ছেড়ে দিয়েছে, ওরা এখন হালাল পথে উপার্জন করে। যে আরমানের ভয়ে সারা এলাকা কাঁপত, আর যে আরমানকে সবাই ভালোবাসে। মাঝে মাঝে খারাপ কিছু ঘটলেও সেটার মধ্যে কল্যাণ নিহিত থাকে। আমি মুখ ভেঙচিয়ে অন্যদিকে ঘুরে মজা করে বললাম, সব তো আমার জন্য করেছেন। কে বলেছিল এগুলো করতে? কেন করেছ? অনেক অনেক ভালোবাসি তোমায়। তুমি আমার জীবনের জান্নাতি হুর হয়ে এসছো, তাই তো আমি এত বদলে গেছি। কে বলেছে বদলাতে? না বদলালে পারতো। যদি বলি ভালোবাসি, পাগল করা তোমার ওই হাসি। যদি বলি ভালোবাসি, তাতে তোমার নিয়ে মেঘে ভাসে। যদি বলি ভালোবাসি, এক পলক দেখতে বারবার ছুটে আসে। হয়েছে হয়েছে, এত কিছু বলতে হবে না। আমি এত কিছু ভাবতে পারবো না। যদি বলি ভালোবাসি, তাহলে আমি বলবো আই লাভ ইউ টু। ব্যাস, শেষ। তোমার মতো এত কবিতা রচনা করতে পারবো না। কথাটা বলে আমি 2 হাত দিয়ে আরমানের গলা জড়িয়ে ধরলাম। আরমান মুচকি হেসে আমার 2 গাল টেনে দিল, তারপর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে কপালে কপাল ঠেকালো। আমি তাকে ছাড়িয়ে পেছন দিক থেকে জড়িয়ে ধরলাম। সে মুচকি হেসে আমার হাত দুটোর ওপর হাত রাখলো। সময়টা যদি এখানে থমকে যেত তাহলে খুব ভালো হতো। হুট করে কি থেকে কি হয়ে গেল। নকল ভালোবাসার পেছন ছুটতে ছুটতে গিয়ে আমি সত্যিকারের ভালোবাসার নাগাল পেয়ে গেছি। এখন একটা মুহূর্ত আমার এই মানুষটাকে ছাড়া চলবে না। আবেগে বিবেক নষ্ট নামে একটা প্রবাদ আছে। হ্যাঁ, এটা সত্যি। আমরা যখন কোনো সিদ্ধান্ত আবেগের বশে নেই, তখন আমরা নিজেদের বিবেককে প্রশ্রয় দিই না, যার কারণে আমরা বিপদে পড়ি। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবুন। কারণ আপনাকে বাঁচাতে আনুষার মতো আরমান নাও আসতে পারে। বাবা মা কখনো কারো খারাপ চায় না, তবে তাদের সিদ্ধান্ত যদি আপনার পছন্দ না হয় তাহলে তাদেরকে বোঝান। কিন্তু পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়, কারণ হারানোর সম্পদ ফিরে পাওয়া যায়, কিন্তু আপনার জন্য নষ্ট হওয়া বাবা মায়ের সম্মান, মান সম্মান কখনো ফিরে পাওয়া যাবে না। তাদেরকে আজীবন মানুষের কাছে কথা শুনতে হবে। আপনি তাদের সমাজের মাঝে ঠিক কতটা ছোট করেছেন তা তখন না বুঝলেও আপনার সন্তান যখন সেম কাজটা করবে তখন বুঝবেন। কিশোর বয়সটা আবেগে ওড়ার বয়স। এই সময়টাই উচিত মানুষ চিনে তারপর তাকে বিশ্বাস করা। হঠাৎ কারো মিষ্টি কথায় ভুলে তার প্রেমে পড়বেন না। দুষ্ট লোকের সর্বদা মিষ্টি কথা হয়। তার কথার জালে আপনাকে ফেলে কত বড় সর্বনাশ করবে তা আপনি বুঝতেও পারবেন না। কিন্তু যখন বুঝবেন তখন আনুষার মতো অনেক দেরি হয়ে যাবে। আপনার আর কিছুই করার নেই। সবশেষে আরেকটা কথা মেয়েদের উদ্দেশ্যে বলছি, ফেসবুকে প্রেমে পড়া থেকে বিরত থাকুন। ডাটা বন্ধ করলেই যেখানে আপনি মানুষটাকে চিনেন না, সেখানে তাকে বিশ্বাস করে নিজের সব কিছু ছেড়ে পালিয়ে যাওয়া তো নিতান্তই বোকামি। ফেসবুকে নিজের ছবি ও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া বন্ধ করুন। এমনও হতে পারে সেগুলো দিয়ে কেউ আপনাকে ব্ল্যাকমেল করে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। এই স্বার্থপর দুনিয়ায় যেখানে সামনাসামনি পরিচিত মানুষ দ্বারা আপনি কত ভেজালে পড়েছেন, সেখানে ফেসবুক নামক আজব দুনিয়ায় তো আপনি কাউকে চিনেন না। ফেসবুকটাকে নিজের বিনোদন আর সময় কাটানো পর্যন্ত এনাফ রাখুন। এখানে নিজের ব্যক্তিগত তথ্য ছবি দিয়ে নিজের সেফটি নিজে নষ্ট করার কোনো দরকার নেই। সবাইকে বলতে চাই, ফেসবুক আপনি চালান তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ফেসবুক যাতে আপনাকে না চালায়। আর আবেগের বয়সে কোনো সিদ্ধান্ত নেবেন না, যা করার বারবার বিবেক দিয়ে ভেবে নেবেন।